আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার কথা তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ, পেছনের স্ক্রিন ঠিকঠাক ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমরা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদের জন্য যারা 24 ব্যাচের পরীক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাচ্ছ আগামী 26 তারিখ, তাদের জন্য ওয়ান শট ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সাবজেক্ট ভিত্তিক আমরা তোমাদেরকে কভার করার চেষ্টা করব, যেখানে কোন জায়গা থেকে প্রশ্ন ঢাবি দিতে পারে, সম্ভাব্য জায়গাগুলো এবং প্যাটার্ন ধরে তোমাদেরকে সলভ করার চেষ্টা করব প্রশ্নগুলো। আশা করব যে তোমাদের এই জায়গাগুলো উপকৃত হবে তোমরা এই প্রশ্নগুলো থেকে, এবং পরীক্ষায় কিছুটা সাহস নিয়ে ঢুকতে পারবে। আমাকে একটু ক্লিয়ারলি জানাবে যে তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমি আমার এন্ডেও চেক করার চেষ্টা করছি তোমাদের। আচ্ছা, তোমরা একটু কারা কারা জয়েন করছো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, আমার এন্ডে ঠিকঠাক, তার মানে আশা করবো যে সব কিছুই তোমাদের এন্ডেও ঠিকঠাক আছে। আচ্ছা, ফোনটা এখানে। ওকে ওকে, সব কিছু ঠিকঠাক। ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। অল ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের প্রশ্ন সমাধানে চলে যাই সরাসরি। আমরা 3টা সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সলভ করার চেষ্টা করব। প্রথম সেটটিতে 15টা করে প্রশ্ন থাকবে এক একটা সেটে, আমরা প্রত্যেকটা সেটেই সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, 1 নাম্বার, মেডিটেশন হেল্পস ড্যাশ ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেইন অ্যান্ড দ্য আদার পার্টস অফ দ্য বডি। প্রশ্নের সোর্সটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা টেক্সট থেকেই আসছে। এটা হচ্ছে কোশ্চেন সোর্স। কোন জায়গা থেকে? আমাদের যে মেডিটেশন অর্থাৎ হেলথ, তারপরে হচ্ছে এই ইয়াটা কি, ইউনিটটার নাম কি? ইউনিট 3 ফিটনেস, ইউনিট 3 এর ফিটনেস নামের যে ইয়াটা ছিল, সেই জায়গা থেকে এটা আসছে। মেডিটেশন আমাদের একটা চ্যাপ্টার ছিল, কন্টেমপ্লেশন অ্যান্ড মেডিটেশন, সেই জায়গা থেকে। সো ওইখানে আমরা দেখব যে ব্যবহারটা হচ্ছে গ্রামারের রুলস, যে হেল্পসের পরে কি থাকে আমরা জানি। হেল্পসের পরে সাধারণত আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করি, ইমপ্রুভ একদম ডিরেক্ট ভার্ব ওয়ান বসে, ঠিক আছে? সো এইখানে আমরা এই রুলসটা ধরবো এবং এটা আসছে টেক্সট থেকে। আমরা যদি টেক্সট পড়ে থাকি, সেখানে আমরা হুবহু দেখবো লেখা ছিল মেডিটেশন হেল্পস ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেইন অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি, ঠিক আছে? বইয়ে কিন্তু ইমপ্রুভ দেয়া আছে, 2+ ভার্ব ওয়ানও বসে, কিন্তু বইয়ে যখন থাকবে টেক্সট বেসড ইনফো যখন আমরা নেব, টেক্সট বেসড ইনফো যখন আমরা নিব, তখন অবশ্যই আমরা বইয়েরটা নেব। 2+ ভার্ব ওয়ানও বসতে পারে, বেয়ার ইনফিনিটিভ বসতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বইয়ে যেটা আছে সেটাই নিতে হবে। ট্রিক্স এইটাই ছিল কোশ্চেনে, ঠিক আছে? ওকে, আসেন নাম্বার 2, ওয়েল আইল বি ড্যামড। এই যে বাক্যে দ্য ওয়ার্ড ওয়েল ইজ অ্যান ড্যাশ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। এই প্রশ্নটা ওয়েল আইল বি ড্যামড কোথায় আছে আমরা দেখব, এটাও টেক্সটে আছে। তোমরা ইনটু দ্য ওরিয়েন্ট নামে একটা প্যাসেজ পড়ছো, ইনটু দ্য ওরিয়েন্ট। সেইখানে এলিজাবেথ নামে যে ভদ্রমহিলা, ও এলিজাবেথ ইংল্যান্ড থেকে প্রাচ্যে অর্থাৎ মানে ভারতে আসার যে চেষ্টা করছিল, সেই সময় তাকে রিসিভ করছে যিনি, তার আঙ্কেল মিস্টার ল্যাঙ্কেস্টার। উনি যখন ওকে দেখছে স্টেশনে, তখন এসে বলছে ওয়েল, শীষ বাজায় বলছে যে ওয়েল আইল বি ড্যামড। এই বাক্যটা আসছে এবং সেখানে ওয়েলের ব্যবহারটা কী রূপে ব্যবহৃত হয়েছে খেয়াল করো। এই বাক্যের শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন দেয়া আছে, যেটা হচ্ছে এই বাক্যে কোন দিকে যাব আমরা সেটা নির্ণয় করার ইন্ডিকেটর, ঠিক আছে, নির্ণায়ক। তাহলে ওয়েল আইল বি ড্যামড শেষে যেহেতু বিস্ময়সূচক বাক্য আছে, ওয়েল এই কথাটা, এই বাক্যটাকে ইন্টারজেকশনের মধ্যে ইন্টারজেকশন হিসাবে কাজ করেছে এই শব্দটুকু, সো এটা ডি নাম্বার হবে। ওকে, বুঝছো কি না? ইন্টারজেকশন হবে, গুড। আচ্ছা, সবাই অ্যাডভার্ব দিচ্ছেন। অ্যাডভার্ব হইতো যদি বাক্যে ইন্টারজেকশন, এই বিশেষক চিহ্নটা না থাকতো। ওকে ওকে, তো টেক্সট বই একটু ভালো করে পড়বেন, 2টা প্রশ্ন টেক্সট বই থেকে আসছে। ওকে, নাম্বার 3, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টিমিডেশন। ইন্টিমিডেশন শব্দের অ্যান্টোনিম কি? তার মানে বিপরীত শব্দ চেয়েছে আমার কাছে। নিচের 3টা শব্দের মধ্যে কোনটা
ইন্টিমিডেশনের বিপরীত, টেরোরাইজেশন, কোয়ারশন, অ্যাটোনমি অথবা সাবডুইং। আচ্ছা, জানার জন্য আমাদেরকে পারার জন্য প্রথমে এই শব্দটার অর্থ লাগবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টিমিডেশন? ইন্টিমিডেশন মানে হচ্ছে যখন কোনো জিনিসকে আমরা ভয় প্রদর্শন করি বা ভীতি প্রদর্শন করি, ভয় দেখাই, থ্রেট দেই, ঠিক আছে? এই বাক্যটা THREAT, থ্রেট যখন দেই আমরা কাউকে, থ্রেট দিলে সেটা হয়ে যাবে হচ্ছে আমরা টেরোরাইজেশন, ভয়ভীতি প্রদর্শন, ঠিক আছে? থ্রেট বা ভয় দেখানো, ভয় দেখানো অর্থে যখন বসবে তখন আমরা দেখব। তাহলে টেরর, কাউকে টেরর থেকে টেরোরাইজেশন, ভয় দেখানো বসে নিশ্চয়ই। সাবডুইং মানেও তাই, কাউকে ভয়ভীতি প্রদর্শন করা। কোয়ারশন শব্দের অর্থটাও একই অর্থে বসে যখন আমরা দেখব ভীতি প্রদর্শন, হ্যাঁ, ভীতি প্রদর্শন বা হুমকি দেয়া, হুমকি দেয়া। ওকে, একমাত্র অটোনমি আমরা দেখব। অটোনমি হচ্ছে স্বায়ত্তশাসন। কোত্থেকে আসছে অটোনমি? আসছে আমরা বঙ্গবন্ধুর যে 7 মার্চ স্পিচ পড়ছি, 7 মার্চ স্পিচ, সেইখানে অটোনমি শব্দটা ছিল যে স্বায়ত্তশাসন চেয়েছিল, প্রাদেশিক স্বায়ত্তশাসনের জায়গায় উনি চেয়েছিলেন। সো এইটাও মোটামুটি ধরা যায় যে টেক্সট থেকেই আসছে। আর ইন্টিমিডেশন ওয়ার্ডটা তোমাদের রাইটস ওই ইউনিট 8-এও থাকার কথা। ইউনিট 8 কাছাকাছি ওয়ার্ড তুমি ইউনিট 8-এ পাবা। ওকে, নাইস। আফরিনা তাবরিন 7 মার্চে ছিল। আচ্ছা, অনন্ত সি অ্যান্সার দিছো, গুড। জান্নাত দেওয়ান, আচ্ছা, অটোনমি হবে, ঠিক আছে। এগুলোর স্পেলিংগুলোও দেখে যাবেন, মানে প্রত্যেকটা প্রশ্নকে আপনারা বিভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করবেন। মানে প্রশ্ন ভার্ব থেকে আসছে কি প্রিপোজিশন থেকে আসছে, নাকি টেক্সট থেকে আসছে, ওয়ার্ড মিনিং আসছে, নাকি অন্য কোনো কিছু আসছে। পাশাপাশি ওই ওয়ার্ডের প্রত্যেকটা জিনিস যদি ওয়ার্ড মিনিং দেয় তাহলে স্পেলিংগুলো দেখবেন। অন্য ওয়ার্ডগুলোরও মিনিং, 4টা অপশনের যে মিনিং আছে সেগুলোকে দেখার চেষ্টা করবেন। যদি নর্মাল সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসছে, তাহলে আপনি নাউন প্রোনাউনের সাইডটা দেখেন। তারপর হচ্ছে ভেতরে আর্টিকেলের ব্যবহারগুলো দেখেন, মডিফায়ার কীভাবে বসছে সেগুলোকে দেখেন। বিভিন্ন অ্যাঙ্গিকে আশা করবো যে আপনারা এগুলোকে চেক করবেন। নাম্বার 4, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেন্টেন্স কারেকশনের মধ্যে কারেক্ট সেন্টেন্স আমাকে চাইছে। খুব ভালো করে দেখবেন যে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স নাকি কারেক্ট সেন্টেন্স কোনটা। প্রশ্নটাকে 2বার পড়বেন। গতকালকে এই কথাগুলো বলছি ব্যাচের স্টুডেন্টদের সাথে, যে 2বার পড়বেন প্রশ্নটাকে কমপক্ষে। আরও বেশি পড়তে আরও বেশি পড়বেন, বাট ক্লিয়ার হয়ে তারপর নিচে দেখে যাবেন। আচ্ছা, দ্য সুপারিনটেন্ডেন্ট সেড নোবডি উড ড্রাইভ। আচ্ছা, সেড ভার্ব 2 আছে, এই পাশে ভার্ব 2 থাকলে আমাদেরকে পরে উড প্লাস ভার্ব 1 ব্যবহার করতে হবে। উড প্লাস ভার্ব 1, উড মাইট কুড ভার্ব 1 ব্যবহার করতে হবে। ঠিকঠাক বাক্য প্রথমটা। সুপারিনটেন্ডেন্ট সেইজ, ওকে, ভার্ব 1 আছে, উড ড্রাইভ ইন দ্য ফগ। আচ্ছা, সেইজ দিয়ে দুনিয়ার যে কোনো পাশে যে কোনো ভার্ব রাখা যায়, দ্যাটস ওকে, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এটাও ঠিক হইতে পারে। কিন্তু বাক্যের কনটেক্সটে ঠিক হবে কিনা সেটা আমরা পরে সিদ্ধান্ত নিচ্ছি। সেইড নোবডি উইল, সেইডের পরে ভার্ব 2 যখন থাকবে তখন আর উইল নেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, সেইড নোবডি উড হ্যাভ ড্রাইভ, উড হ্যাভের পরে ড্রিভেন হওয়ার কথা ছিল, ভার্ব 3 হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। আচ্ছা, সেইজ আর হচ্ছে সেইড দিয়ে ভার্ব 2। এখন যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে অবশ্যই মানতে হবে যে আপনি ভার্ব 2 এর পরে যে উড বসে সেইটার ব্যবহারটাই জানতে চাচ্ছে মূলত, যখন আমরা এটা গ্রামাটিক্যাল এক্সপেক্টে দেখব। তার চেয়ে বড় কথা, এটা আসছে হচ্ছে টেক্সট থেকে। কিভাবে বুঝছি আমরা? জেরির গল্প আপনাদের মনে আছে কিনা, মাদার ইন ম্যানভিল, সেইখানে জেরিকে সুপারিনটেন্ডেন্ট বলছিল যখন প্যাটকে দেখার দায়িত্ব দিয়ে লেখিকা গেছিলেন এক জায়গায় বেড়াইতে, সেখানে ট্রেচারাস ওয়েদারের কারণে উনি ফিরতে পারেন নাই। দেন জেরি তার সুপারিনটেন্ডেন্টের কাছে শুনছিল যে এই বরফের মধ্যে কেউ ড্রাইভ করতে পারবে না। তখন এটা জেরি যে প্যাটকে খাওয়াইছে 2 দিন, মনে আছে নিশ্চয়ই, ঠিক আছে, রাইট? এ নাম্বার বসবে, টেক্সট বই থেকে আসছে, তানজিয়া, ভেরি গুড। এই তো, তার মানে এইখানে আমরা দেখবো যে সেই জায়গা থেকে এ নাম্বারটা রাইট। সো গ্রামাটিক্যালি যদি আমরা চেক করতে যাই, সেখানেও এই জায়গায় থাকবে বাক্য, মানে আমি টেক্সট বই থেকে দিছি সো দ্যাট আপনারা যুক্তিটাকে মানেন। কিন্তু নর্মালি যদি গ্রামাটিক্যালি বাসো, এ বি দুইটাই রাইট হবে, কিন্তু আপনি দাগাবেন এ নাম্বার, কারণ আপনাকে এখানে প্রশ্নকর্তা দেখতে চাচ্ছে যে ভার্ব 2 দেওয়ার পরে যদি, মানে ভার্ব 2 আসবে যখন, তখন কি উইল না বসে, এই যে উইল না বসে যে উড বসবে, এটা আপনি জানেন কিনা, ঠিক আছে? ওকে, জেরির গল্পে ছিল, নাইস, ভেরি গুড। মাদার ইন ম্যানভিল, ম্যানভিল বানান ভুল, আফরিয়ানা তানবিন বা কিছু আপনার নাম, আপনি ম্যানভিল বানান ভুল করছেন, বইয়ে দেখেন ম্যানভিল বানান কি। নাম্বার 5, সিন্স ফোকাসিং মাইন্ড ইজ চ্যালেঞ্জিং ড্যাশ আ ফিউ মিনিটস
অ্যান্ড দেন ওয়ার্ক আপ লঙ্গার ডিউরেশন। আচ্ছা, এটা টেক্সট থেকে আসছে, হুবহু টেক্সট বেসড ইনফরমেশন। এটা টেক্সট বেসড ইনফো, টেক্সট বেসড ইনফো। আসেন, টেক্সট বেসড ইনফরমেশনে কী কী থাকে? টেক্সট বেসড ইনফরমেশন আমরা দেখবো যখন ফিল ইন দ্য গ্যাপস থাকবে, সেটাকে টেক্সটের অনুযায়ী আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে ফোকাসিং মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, এটা চ্যালেঞ্জিং কী হিসাবে বসছে, কোন ধরনের, মানে এটা কি জিরার না পার্টিসিপল না ভার্ব কি, সেটাও একবার প্রশ্ন আসছিল, সেটা করবেন। যখন বলা হচ্ছে যেহেতু মাইন্ডটাকে ফোকাস করাটা খুব চ্যালেঞ্জিং হয়, এই জন্য লঙ্গার ডিউরেশন নেওয়ার আগে আমরা দেখবো যারা বিগিনার তারা ছোট ছোট সময়ের জন্য বা অল্প সময়ের জন্য কিছু সময়ের জন্য মেডিটেশন করা শুরু করে। এই লাইনটা বইয়ে ছিল বিগিনার শুরু করে। আচ্ছা, তারপর আমরা একটু গ্রামাটিক্যালি মিলাই। মেডিটেশন নট অনলি ফর বিগিনার্স হয় নাই, মেডিটেশন ফর অনলি কার লিখেই নাই। তাহলে আ বিগিনার সাবজেক্ট আছে, মেডিটেশন, মেয়ের পরে ভার্ব ওয়ান বসে, কিন্তু আমরা দেখতেছি এখানে নাউন আছে। মাইটের পরেও ভার্ব ওয়ান বসে, আমরা দেখতেছি এখানে মাইটের পরে ভার্ব ওয়ান আছে। সো বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা গ্রামাটিক্যালিও চেক করলাম এবং আমরা বইয়ের ভাষাটাকে মনে করার চেষ্টা করলাম। এটা আপনাদের মেডিটেশনের ইয়াতে ছিল, লাইফস্টাইল থেকে আসছে। গুড, ঠিক আছে। মেডিটেশনের সেকেন্ড প্যারা পাবেন এটাকে, মানে পেজ উল্টাইলেই যেই প্যারাটা সেই প্যারাটাতে এটা পাবেন। ভেরি গুড। নাম্বার 6, চুজ দ্য কারেক্ট ইংলিশ স্পেলিং। আচ্ছা, স্পেলিং কোনটা রাইট? মেমোরি, মেমোয়ার্স, মেমোরিয়ার। আচ্ছা, মেমোরিয়ার নাই, মেমোরি বানানটা ওয়াই হয় ইংরেজিতে। মেমোয়ার যেটা, সেটার সাথে ই ছাড়া এস যুক্ত করলে মেমোয়ার্স হয়ে যায়। একমাত্র সি নাম্বারটা হচ্ছে মেমোয়ার। ওকে, এটা আসছে ইউথফুল অ্যাচিভার কামালের ইয়া থেকে, শেখ কামালের বন্ধু আমাদের ফখরুল স্যার। আচ্ছা, ঠিকঠাক, সি নাম্বার মেমোয়ার। গুড। নাম্বার 7, নর সিট ইন লার্নিংস বোর্ড ইন এক্সাম্পল অফ, ইজ এন এক্সাম্পল অফ। এই যে নর সিট ইন লার্নিংস বোর্ড, এইটার ফিগার অফ স্পিচ কি? ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন থাকতে পারে, একটা না একটা ছিলই, গত বছরও ছিল, অক্সিমরন থেকে প্রশ্ন আসছিল গত বছর, টেরিবল বিউটি নাকি যেন একটা উদাহরণ ছিল। এই বছরও আসার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এটা আমরা গতকালকে ক্লাসে, মানে কিছুদিন আগেই ক্লাসে পড়লাম। দেখি পেট ব্যাচের শিক্ষার্থীরা কী অবস্থা। এটা আমরা তুলনা দেখাইছিলাম। সো আইদার সিমিল অথবা মেটাফোরের মধ্যে দিয়েই যাবে। আমরা বলেছিলাম যে এটা একটা বাগানের সাথে তুলনা করা হচ্ছে বিদ্যালয়কে, যেখানে খুব সুন্দর করে বসে পড়া যাইতো। হ্যাঁ, খোলা মাঠ দিয়ে বুঝাইছি যে গ্রামে গাছতলায় যেরকম বসে পড়াইতো আগে, শুনতাম টিচাররা, হ্যাঁ, বাড়ির সামনে উঠোনে বসে বসে পড়াইতো। সেটা না হয়ে এখন কি করে, এমন একটা জায়গায় পড়ায় যেখানে ক্লান্ত হয় বাচ্চারা, ক্লাসে ঘুমায়। মানে তোমাদের লাইফ আর কি, ঠিক আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও লাইফ, যে আমরা যে ঘুমাইতাম ক্লাসের মধ্যে, কিছু করার ছিল না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দেখবো মেটাফোর হিসাবে বসবে। নাইস, ভেরি গুড, মেটাফোর হিসাবে বসবে। লার্নিংস বোর্ড, বসে বসে ঝিমতেছে। আচ্ছা, পার্সনিফিকেশন হবে না। যদি মেটাফোর থাকে তাহলে পার্সনিফিকেশন হবে না, ক্লাসে বলছিলাম। মেটাফোর যদি না থাকে তাহলে আমরা এটাকে পার্সন হিসেবে নিতে পারতাম। ওকে, নাইস। নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনলিশ? আনলিশ করা মানে হচ্ছে কোনো জিনিসকে ছেড়ে দেয়া মানে কোন অর্থে? লেলিয়ে দেয়া অর্থে। হ্যাঁ, ছেড়ে দেয়া। হেলমেট বাহিনীর মতো, হেলমেট বাহিনী ছিল না, লেলিয়ে দেয়া, কাউকে রাস্তায় নামায় দেয়া, লেলিয়ে দেয়া। তোমরা নিশ্চয়ই হেলমেট বাহিনীর সাথে পরিচিত, এরকম মাথায় যে হেলমেট পরতো যারা, হ্যাঁ, এই হেলমেট বাহিনীর সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত। এই হেলমেট বাহিনীর মতো লেলিয়ে দেওয়া অর্থে বসে। তাইলে এইটার অ্যান্টোনিম চাইছে, তাই না? তাহলে অ্যান্টোনিম চাওয়া মানে ধরে রাখা। তাহলে হোল্ড, রাইট অ্যান্সার। আমার পক্ষে কে নাম্বার চটপট? এই তো, এই যে ফারহানা রুমা আমার পক্ষে। হ্যাঁ, নাইস, ভেরি গুড। রিয়াদও আমার পক্ষে। তাহলে এই যে ধরে রাখা অর্থে তো কিপও বসে, তাহলে তো 2 নাম্বারটাও রাইট। তারপরে হচ্ছে রিস্ট্রেইন করা, আটকায় রাখা, মানে অ্যান্টোনিম। যেহেতু আনলিশ মানে ছেড়ে দেয় আর হোল্ড মানে রিস্ট্রেইন, একই কথা, তাহলে 3টাই রাইট। তাহলে আপনারা প্রশ্ন পড়ছেন ভুল। এই যে এখানে নট অ্যান অ্যান্টোনিম আছে, তার মানে হচ্ছে এটার সিনোনিম চাইছে। এই জিনিসটা আপনারা দেখেন নাই, কারণ ভাইয়া বলছে, তার মানে সাথে সাথে অ্যান্সার করে দিতে হবে এখন। দ্যাটস ওয়াই ডিসচার্জ, এই ছেড়ে দেওয়ার যা অর্থ, এইটার সিনোনিমটা একই অর্থে বসবে। ডিসচার্জ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরীক্ষার হলে এই ভুলটাই আপনারা করবেন। পারা প্রশ্ন জেনে বুঝে ভুল অ্যান্সার দিয়ে আসবেন।
ওকে, নট অ্যান্টোনিম। এই তো এতক্ষণে চোখ খুলছে আপনাদের। গুড, ভেরি গুড। আচ্ছা, সরি, ঠিক আছে, বুঝছেন? সো একটু প্রশ্নে তাকাবেন যে অ্যান্টোনিম চাইছে না নট অ্যান্টোনিম চাইছে। নাম্বার 9, সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ রিটেন বাই। শর্ট সিলেবাসের বাইরে থেকে যদি প্রশ্ন আসে, এটা ফুল সিলেবাসের প্রশ্ন, ঠিক আছে? ফুল সিলেবাসের প্রশ্ন, ফুল সিলেবাসের প্রশ্ন আমরা ধরবো, কারণ হচ্ছে শর্ট সিলেবাস বলতে কিছু নাই, ফুল সিলেবাস বলতেও কিছু নাই। প্রশ্ন হবে বই থেকে। সো যদি লিটারেচারের জায়গায় যদি কোনো লেখকের নাম দিতে চায়, তার মানে বইয়ে আছে, ওই সব জায়গায় পরিচিত জায়গা থেকেই তোমাকে দিবে। দ্যাট ডাজন্ট মিন যে তোমার শর্ট সিলেবাস থেকে দিতে হবে। ওকে, তাহলে কোন জায়গায় বসবে আমরা দেখবো। উইলিয়াম ব্লেক আমাদের একটা কবিতা লিখছেন, উইলিয়াম ব্লেক, সেটা হচ্ছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার নামে একটা কবিতার ছোট্ট এক্সার্প্ট লেখা আছে তার। মাইনর বার্ড যেখানে লেখা ছিল, মানে নেচারের যে কবিতাগুলো ছিল সেখানে তার ছোট্ট ইউনিট 11-এ আমার বইয়ে, পুরাতন বইয়ে, সেখানে হচ্ছে মাইনর বার্ড দিয়ে একটা কবিতা লেখা ছিল, ঠিক আছে? সাইফুর স্যার, সালামু আলাইকুম। সাইফুর স্যার লিখছেন এত শীত। আমি আগে শীত লাগতো না, কিন্তু আপনার প্রোফাইল পিকচার দেখার পরের থেকে আমার শীত বাড়া শুরু করছে স্যার। আমার মন চায় সবসময় আমি চাদর গায়ে দিয়ে বসে থাকি, কিন্তু চাদর কিনা দেওয়ার কেউ নাই, এই জন্য আমি গায়ে দিতে পারি না। এই জন্য আমি আমার জিন্সের জ্যাকেট বের করে নিয়ে আসছি স্যার, ঠিক আছে? আপনি এইচএসসি 24, 26, হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন। আপনি করতে পারবেন এই জন্য যে আপনি জানার চেষ্টা করবেন যে কোন কোন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসে, প্রশ্ন আসে, এবং সেই জায়গাগুলোকে আপনি আগে থেকেই প্রিপারেশনের জন্য আলাদা করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা বুঝছেন? ওকে, দ্য বয় নোজ, সরি, দ্য বয় okay, the boy I know lost one of his eyes, dash a piece of what glasses flew dash his eyes। মানে আমার মুখ দিয়ে কষ্ট হচ্ছিল যে আমি সঠিক উত্তর বলে দেওয়া থেকে রিস্ট্রেন করা আমাকে। আচ্ছা, এটা আসছে টেক্সট বই থেকে। আপনাদের মনে হইতে পারে যে প্রিপোজিশনের ব্যবহার আসছে, ডেফিনেটলি প্রিপোজিশনের ব্যবহার থেকেই আসছে, বাট সোর্স হচ্ছে টেক্সট বুক। কত? আমেরিগো, আমেরিগোর যে গল্প সেইখান থেকে এটা আসছে। আমেরিগোর গল্পে আমেরিগো বলছিল যে তার স্টোরি, যে সে লাকি, যে সে বেঁচে আছে, কারণ একটা ছেলেকে সে চিনে যা চোখে কাচের গরম কাচ ঢুকে গেছিল, গ্লাসের ফ্যাক্টরিতে কাজ করতো, তারপরে তার চোখই নষ্ট হয়ে গেছে, একটা চোখ হারায় ফেলছে। তাহলে কোন ঘটনার পর? আফটার। আর এইখানে ফ্লিউ ইনটু, ঠিক আছে? তাহলে ইনটু ছিল দুইটা, বাদ বাকি দুইটা এমনি আউট। বাই বসবে না, সরি উইথ বসবে না, আফটার বসবে, এটাই স্বাভাবিক। আর আসছে টেক্সট থেকে, সো টেক্সট আমরা পরে আসছি। ক্লিয়ার? আমেরিকা থেকে আসছে, ভেরি গুড তানবিন, নাইস। মতিউর রহমান, শাওন, ইমা, গুড। চলেন নাম্বার 11, I look towards my accompanying motorbike carrying my manager here। carrying শব্দটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে দেখি। এই প্রশ্ন ক্লাসেও করাইছি, দু একবার আসছেও, পেড ব্যাচের স্টুডেন্টদের পারার কথা আশা করি। আপনাদের ক্লাস টেস্টে এই টাইপের প্রশ্ন বহুত করছেন আপনারা, ঝটপট বলেন। বলেন, ডি দিবেন নাকি কেউ? 11 ডি দেওয়ার ইচ্ছা আছে কারো? পার্টিসিপল, নাইস, ভেরি গুড, ভেরি গুড। একজন জিরান দিছেন, না জিরান না। আচ্ছা, জিরান হইতে হলে নাউন হিসাবে, সাবজেক্ট হিসাবে কাজ করতে হয়। এই বাক্যে আমরা দেখছি যে এটা সাবজেক্ট হিসাবে কাজ না করে কাদেরকে ক্যারি করছে? মডিফাই হিসাবে মডিফাই করছে। এই মডিফায়ার হিসাবে যখন বসবে, সাবজেক্ট হিসাবে বসলে সেটা জিরান। যদি কোনো নাউন বা আইএনজি, মনে রাখবেন নাউনের কাজ যদি করে, কোনো নাউন এর কাজ যদি করে, ভার্ব অন আইএনজি যদি নাউনের কাজ করে, তাহলে সেটা হবে হচ্ছে জিরান। সেটা সাবজেক্ট হইতে হবে, অবজেক্ট হইতে হবে, কিংবা কমপ্লিমেন্ট হইতে হবে। আর যদি ভার্ব অন আইএনজি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, কাউকে মডিফাই করে, কারো দোষ গুণ অবস্থা বর্ণনা করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা দেখব এটা হচ্ছে পার্টিসিপল হিসাবে বসবে। ওকে, নাইস। কোন ধরনের মোটরবাইক? যেটা ক্যারি করছিল আমার ম্যানেজারকে, তার অবস্থাটা, মোটরবাইকের অবস্থাটা বর্ণনা করছে এই ক্যারিং দিয়ে। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আশা করি বুঝছেন।
Number 12, Ayub Khan was replaced by Yahya Khan, another dictator. Direct text থেকে প্রশ্ন আসছে, টেক্সট বেসড ইনফো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেক্সট থেকে সবচেয়ে বেশি মানে কনসিস্টেন্ট প্রশ্ন আসে, মনে রাখেন। বা টেক্সটের প্রিপারেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ, যেখানে ইংরেজি টেক্সট থেকে ভ্যাস্ট অ্যামাউন্ট অফ কোশ্চেন আসবে, তারপরে দেখবেন যে 50-50, 60-40 হয়ে যায়। বাট গত বছর আমরা যদি হিসাব করে দেখি যে হুবহু প্রশ্ন আসছে 7টা 8টা 9টা, আর এর বাইরেও ঘুরে পেঁচায় টেক্সটেই আসে, রুলস এই সব মিলে ঝিলে 13টা প্রশ্ন আসছে টেক্সট থেকেই। মানে আমি আরেকটু এফোর্ট দিলে বোধহয় বাকি 2টাও বের করতে পারতাম। এবং ট্রাস্ট মি, যদি অ্যাক্সিডেন্ট না হয়, ট্রেডিশনাল প্রশ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যেমনটা করে এমনটা করে থাকে, এই বছর 24 ব্যাচে ইনশাল্লাহ প্রুভ করবো যে কমপক্ষে 13টা প্রশ্ন বা 14টা প্রশ্ন টেক্সট থেকেই আসছে ইনশাল্লাহ। মানে গ্রামারের রুলসও যে টেক্সটেই আপনারা পড়ছেন, গল্প ধরে ধরে গত বছরের ডাইজেস্ট যাদের, মানে এই বছর যাদের ডাইজেস্ট আছে, তোমরা দেখবা যে আমরা সোর্স বলে দিছি যে এই নিয়মটা গ্রামারের ঠিক ওই জায়গায় বইয়ে এইভাবে ছিল। ইনশাল্লাহ এই বছর আমরা এই কাজটা করার চেষ্টা করবো, যাতে করে তোমাদের টেক্সট পড়ার ইচ্ছা এবং প্রয়োজনীয়তা দুইটাই অনুভব হয়। ঠিক আছে, আসেন নাম্বার 12, এটা আসছে কোত্থেকে? আচ্ছা, আপনারা ভুলে গেছেন যেটা, বইটা খুলেন দেখেন, বাক্যটা শুরুই ছিল এইভাবে, বাট ওয়ান হু ওয়াজ, এইভাবে। একমাত্র এই নাম্বারটা রাইট অ্যান্সার, ডিরেক্ট বই থেকে আসছে, বাদ বাকির কোনোটাই ভ্যালিড না এখানে। ওকে, বই থেকে যখন কোনো বাক্য আসবে, টেক্সট বেসড ইনফো যখন আসবে, তখন আমরা শুধু বইয়ের সোর্সের উপরে ভরসা করবো, আর কোথাও কোনো জায়গায় কোনো যুক্তি খাটবে না আর। 12 এ দিছেন যারা, তাদেরটা রাইট। ঠিক আছে, ওকে, গ্রামারের রুল খাটতে পারে, বাট উই ডোন্ট কেয়ার, বঙ্গবন্ধু এইভাবেই বলছেন। ওকে, ঠিক আছে। নাম্বার 13, গ্রিটিংস আর লেজারলি অ্যান্ড মার্কড বাই গুড চিয়ার্স। আচ্ছা, এইখানে লেজারলি কথাটা কী হিসাবে বসছে? আমরা জানি বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব যখন থাকে, তখন তারপরে যেটা বসে, সাধারণত ভার্বের পরে আমরা জানি অ্যাডভার্ব বসে, যেমন হি রানস ফাস্ট। ঠিক আছে, কিন্তু যখন বি ভার্ব থাকবে কিংবা সেন্স, ভার্ব অফ সেন্সেসগুলো থাকবে, যেমন হি লুকস, তখন আর আমরা বলবো না যে বিউটিফুলি, তখন আমরা বলবো বিউটিফুল, অ্যাডজেক্টিভ বসে যাবে। হি ইজ ফাইন, হি ইজ গুড, ইট ইজ লেজারলি। সো গ্রিটিংস আর লেজারলি, এখানে বি ভার্ব আছে, তারপরে যে অংশটা থাকে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। সো এইখানে লেজারলি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। নাম্বার সি, সি, ভেরি গুড। সাব্বির, তাবাসসুম আফরিন, রিয়াদ, অনন্ত, নাইস। এখানে অ্যাডজেক্টিভ, গুড। আসেন 14, সো ইজি। হুইচ টাইপ অফ কনফ্লিক্ট অকার্স উইদিন আ গ্রুপ? 4 ধরনের কনফ্লিক্টের ব্যাপারে আপনাদের বইয়ে বলা হয়েছে। একটার মধ্যে সেরকম 2টাতে আছে টার, 2টাতে আছে ট্রা। এই জিনিসটা জাস্ট, এই স্পেসিফিকেশনটা একটু ধরার চেষ্টা করবেন। টার যখন দেয়া থাকবে তখন হচ্ছে ক্রস, মানে 2জন মিলে করতেছে, মানে টার যখন দেয়া থাকবে তখন আমরা দেখব যে অন্তত 2জন গ্রুপে হচ্ছে, জনে হচ্ছে। আর ট্রা যখন আসে তখন নিজের ভেতরেই, একজন মানুষের নিজের ভেতরেই ঝামেলা হচ্ছে। ঠিক আছে, কিংবা একটা গ্রুপের ভেতরেই 10জন মিলে ঝামেলা করতেছে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে যদি ইন্টারপার্সোনাল থাকে, তাহলে হচ্ছে আমি আপনি আরও 3জন মিলে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করতেছি। ওকে, আর ইন্ট্রাপার্সোনাল যদি হয়, তার মানে আপনি আপনার মাথার ভেতরে কিছু একটা নিয়ে টেনশন করতেছেন, কনফিউজড, কোনো জায়গায় কনফ্লিক্ট তৈরি হচ্ছে আপনার নিজের মধ্যেই, সেটা হচ্ছে ইন্ট্রা। সিমিলারলি গ্রুপের ক্ষেত্রেও ইন্টার গ্রুপ মানে হচ্ছে 4-5 গ্রুপ মিলে নিজেদের মধ্যে মারামারি করতেছে, আর ইন্ট্রা গ্রুপ মানে হচ্ছে একটা গ্রুপে 10জন সদস্য ভেতরে তাদের গ্যাঞ্জাম চলতেছে। এই ধরো একটু পরে সাকিব ভাই আর সাকিব যে গ্যাঞ্জামটা করে, যে কে স্বাস্থ্য কম, কে ফিট, এটা নিয়ে সাকিব ভাই আর সাকিব ভাইয়ের মাঝে মাঝে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। সাকিব বলে যে না ও ফিট, সাকিব ভাই বলে না উনি ফিট। ঠিক আছে, আর আমরা দেখি তাকায় কী করবো, মানে দেখতে হয় এইসব, কে ফিট সেটা নিয়ে গল্প হয়। তবে সাকিব ভাই বেশি ফিট সাকিবের চেয়ে, এটা প্রমাণ আছে আমার কাছে। ঠিক আছে, সাকিব ভাই আমার বড় ভাই। আসেন, তাহলে উইদিন আ গ্রুপ যখন হয়, উইদিন আ শব্দটা যখন থাকবে তখন আমরা ট্রাকে নিব, উইদিন ওয়ান সেলফ, তাহলে ইন্টারপার্সোনাল এটা হইতে পারতো, নাই, হবে না, তার মানে হচ্ছে বাদ বাকি 2টাতে এমনিতেই আসতেছে না, তখন আমরা দেখবো যে ইন্ট্রা গ্রুপ, ডি নাম্বার হবে 12। নাম্বার 14, বুঝছেন? ভেরি গুড, আপনারা তো আমার ব্যাখ্যারে পাত্তাই দেন নাই, তার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছেন। নাইস, ভেরি নাইস। এই তো এখন আপনাদের প্রস্তুতি লেভেল আলহামদুলিল্লাহ এরকম হয়েই গেছে যে কোনো প্রশ্ন খুব দ্রুতই আপনারা কাউন্টার করতে পারেন। নাম্বার 15, the weather is dash gloomier than it was yesterday.
ওয়েদারটা গ্লুমিয়ার, দেখেন দেন আছে কম্পারেটিভ, এই যে এখানে কম্পারেটিভ ফর্ম বসছে। ওকে, আচ্ছা, যেহেতু ওয়েদার আনকাউন্টেবল, আমরা দেখব কি বসবে, গ্লুমিয়ার। কি মোর গ্লুমিয়ার হয়? মোর দেন তো বসবেই না, কারণ দেন আছে, ভেরিও বসে না। এটা আসছে হচ্ছে টেক্সট ইনফো, ইনফো না, এটা গ্রামারের ব্যবহার। টেক্সটে আসছে ব্রোজেন দাস, আমাদের দি আলটিমেট ব্রো কি করছিল, ব্রো বলছিল যখন সে ডাইভ দিবে, লাস্ট ডাইভ দেওয়ার আগে বলতেছিল যে ওয়েদার ওয়াজ গ্লুমিয়ার, ঠিক আছে। বাট ফরচুনেটলি আই ওয়াজ লাকি, আমার কী হয়েছিল তখন বলতেছিল মাচ। ওকে, গুড, মাচ, ভেরি গুড, মাচ গ্লুমিয়ার। যেহেতু আনকাউন্টেবল, আমরা এখানে মাছ ব্যবহার করবো, মোর বসার বা মেনি বসার কোনো প্রয়োজন নাই, ডিটারমাইনার হিসাবে মাছ বসবে। ওকে, নাইস। সো যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলো, দেখো যে আমরা অনেক গ্রামারের রুলস পাইছি, টিপিক্যাল গ্রামারের রুল ব্যবহারও ছিল, কিন্তু সেগুলোও কিন্তু আমরা টেক্সট থেকেই হ্যান্ডেল করছি। সো টেক্সটকে আমরা যত বেশি গুরুত্ব দিব, গ্রামারের হাব হচ্ছে টেক্সট, এটা মাথায় রেখো। সো আসেন, কে কত পাইছেন নিজেদের খাতায় একটু লিখে রাখেন, মানে কার কত মার্কস আসছে লিখেন নাই মনে হয়। আচ্ছা, এরপর একটা থেকে লিখবেন, মানে আপনি যেটা অ্যান্সার দিচ্ছেন সেটাকে আপনি রাইট দিবেন, 1 নাম্বার অ্যান্সার রাইট 1, ভুল গেলে ওটার জন্য আবার মার্ক কেটে রাখবেন, যদি উত্তর ভুল দেন, ছেড়ে গেলে সেটার জন্য 0 0 রাখবেন। ওকে, সেট 2তে আমি দেখবো যে কে কত পাইছেন। এখানে যদি কেউ 12টা, আচ্ছা এখন কেউ দাগাইছেন, নট শিওর যে নিজেদের এখন নাম্বারিং করছেন কিনা। ওকে, আসেন সেট 2 দেখে এটাতে কে হাইয়েস্ট পায়। ঠিক আছে, চ্যালেঞ্জ শুরু হলো, এটা চ্যালেঞ্জ সেট 1-এ দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গেছি। আসেন, 12টা হয়েছে, আফরিনার 12টা হয়েছে, 15টাই হওয়ার কথা, প্রশ্ন খুবই সহজ। আচ্ছা, ওকে, নাম্বার সেট 2 এর টু মেক আউট মিনস idioms and phrase, right? idioms and phrase থেকে প্রশ্ন আসছে, idioms and phrases থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, টু মেক আউট মিনস মানে হচ্ছে কোনো জিনিসের সাথে ডিল করা, টু ডিল উইথ দ্য সিচুয়েশন, কোনো সিচুয়েশনকে খারাপ বানানো না, বিজনেস করা না, কনফ্রন্ট দ্য এনিমিস না, টু ডিল উইথ দ্য সিচুয়েশন। কোথায় আছে? টেক্সটেই আছে। টেক্সটে আমরা পাবো অ্যালোন কবিতা, যেটা আছে অ্যালোন কবিতাটা, মায়া অ্যাঞ্জেলোর যে কবিতাটা, সেইখানে আমরা দেখব ছোট্ট করে লেখা আছে, ওইখানে সাইডে দেয়াও আছে, একদম অর্থসহ বইয়ে উল্লেখ করা আছে, সেইটাই আমি নিয়ে আসছি, আমি অন্য কোনো অর্থও দেই নাই, চেঞ্জও করি নাই অর্থ। ঠিক আছে, তো যারা টেক্সট পড়ছেন তারা ভালো করে পারার কথা। এই তো, নাইস। আরে মাশাল্লাহ, জাকিয়া ভেরি গুড, মারিয়াম ভেরি গুড, ইমা চক্র, আচ্ছা রাকিব 10C, 10 কই পাইলা ভাইয়া? এটা তো 1 শুরু করলাম বেটা, এটা টেক্সট পেজ অ্যালোন বাই মায়াঙ্গুলো, ভেরি গুড। তো ওকে, সো সোর্সগুলো দেখার চেষ্টা করবেন। নাম্বার 2, চলেন, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ রেজলিউশনও আমরা জানি, ড্রাফটটা এটা বঙ্গবন্ধু দ্বারা, বঙ্গবন্ধু হচ্ছে কনস্টিটিউশন, রেজলিউশন হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ওইখানে রেজলিউশন ওয়ার্ডটা আছে কোনো না কোনো জায়গায়, আমি এক্স্যাক্টলি এখন আপনাদেরকে উল্লেখ করে দিতে পারতেছি না। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ আছে রেজলিউশন, সেইখানে আমরা দেখব এইটার অ্যাডজেক্টিভ ফর্মও খুঁজতে বলা হয়েছে ওই জায়গায়। ঠিক আছে, রেজলিউশনের ওয়ার্ডটা ঠিক ওই জায়গায় দেওয়া আছে। আপনাদেরকে টাস্ক অ্যাক্টিভিটিস করতে বলছিলাম, এখন আর করার দরকার নাই, বা এক দফা যদি পড়ার সময় পান অন্যান্য পড়ার বাইরে পড়তে পারেন, বাট 25 ব্যাচ যারা আসো বা 26 ব্যাচ যারা আসো, বইয়ের পেছনে যে টাস্ক অ্যাক্টিভিটিস দেওয়া আছে প্রত্যেকটা লেসনের পেছনে, খুবই 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এইগুলা। সো 25 ব্যাচের জন্য আমি বলবো যে তোমরা ভাই এটা সিরিয়াসলি নাও, তোমাদের সিনিয়রদের কাছ থেকে তোমরা এই গল্প শুনতে পারো যে তারা টেক্সট পড়ে কতটুকু উপকৃত হয়েছে, টেক্সট না পড়ে কতটুকু ধরা খাইছে, ডিসিশন তোমরা নিবা। আর বাই দ্য ওয়ে, তোমাদের জন্য একটা কোর্স আমাদের রানিং আছে, সেটা হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সের ফাইনাল প্রিপারেশন ব্যাচ, যেটা আমরা এইচএসসি ফাইনালের জন্য তোমাদেরকে নেওয়ার চেষ্টা করাচ্ছি, এবং সেইখানে আমরা একদম বেসিক একাডেমিক থেকে অ্যাডমিশনের একটা বেসমেন্ট তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের একাডেমিকে এই বছর ছিল তাদের জন্য অ্যাডমিশন জার্নিটা সহজ হয়, ভালো হয় মন্দ হয় পিছিয়ে পড়ে এটা আমি বলবো না, আমি বলবো যে সহজ হয়, কারণ আমরা যেভাবে পড়াই
আমাদের পড়াশোনার বেসমেন্টটা শুরু হয় একাডেমিক ধরে। সো 25 ব্যাচে তোমরা যারা তাহলে সেই কোর্সে এনরোল করতে পারো আমাদের ওয়েবসাইট bdsoi.com অথবা আমাদের ফেসবুক পেজে নক দিলেই তোমরা কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে পারবে এবং এনরোলমেন্ট নিতে পারবা। আসো, বইয়ে এটা দেয়া ছিল, টেক্সট বইয়ে রেজুলেশন শব্দটার কি আসেন অ্যান্সার কি দিচ্ছেন এক একজন? বি নাম্বার দিয়ে দিচ্ছেন। আচ্ছা, ভেরি গুড। রিজলভড যদি হইতো তাইলে এটা হয়ে যেত এ নাম্বার। সো হয় নাই, রিজলভেন্ট কোনো শব্দ না, রেভুলেশন সম্পূর্ণ আলাদা একটা শব্দই, ঠিক আছে? ওকে, রেজুলেট শব্দের অর্থ হচ্ছে, রেজুলুট শব্দের অর্থ হচ্ছে কি করা, রেজুলেশনের অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে বসে। ওকে, ভেরি গুড, 2B হবে। নাম্বার 3, চলেন মার্ক করেন কে কত পাচ্ছেন। হোয়াই ডাজ ন্যারেটর থিঙ্ক দ্যাট জেরি হ্যাজ ইন্টেগ্রিটি? কেন ন্যারেটর ভাবলেন যে জেরির ইন্টেগ্রিটি আছে? আচ্ছা, বিকজ এইটাও আপনাদের টেক্সট থেকে আসছে। প্রথম কথা, যেহেতু জেরির উল্লেখ আছে চিনছেন, ইউনিট 6 থেকে আসছে, মাদার ইন ম্যানভিল, এবং এইটাও টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস থেকে আসছে। আপনারা যদি সামনে বই থাকে, বিশ্বাস না হলে বইয়ে যান, অ্যাক্টিভিটি, টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস থেকে আসছে। বইয়ে যেয়ে দেখেন জেরির গল্পের পেছনে একটা ছোট্ট টেবিল দেয়া আছে, টেবিলের পরে এরকম মিলাইতে বলছে যে একটার সাথে আরেকটা কেন মিলবে, সেইটাই এবার হচ্ছে এমসিকিউ হিসেবে চলে আসবে, মানে যে কোনো একটা জায়গায়। গত বছর আসছে পূর্ণিমার মায়ের যে, পূর্ণিমা এবং তার মায়ের যে কনভারসেশন জাঙ্ক ফুড নিয়ে, সেইখানে একটা প্রশ্ন ছিল, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ট্রেডিশনাল ফুড বা কিছু একটা। তো সেখানে যে ডিফার বসবে নাকি ডিফারেন্ট বসবে, ডিফারেন্সিয়েট বসবে, ডিফারেন্স বসবে, এই ব্যবহারটা জানার জন্য আসছিল। তাহলে আসেন, কেন সে জেরিকে বললো যে ইন্টেগ্রিটি আছে জেরির? বিকজ হি ইজ টু স্মল টু ডু এনি হার্ম। না, মানে এরকম কোনো কনভারসেশনে হয় না যে সে ছোটো বলে কোনো ক্ষতি করতে পারবে না, সে চুরি করতে পারতো, সে অন্য কিছু থাকতে পারতো। ডিউ টু ফ্যাট সেন্স জেরি ইজ এ ফ্রেন্ড। না, এটা ছিল পাশে যেটা দেয়া আছে যে ফ্যাট বার্ক করে নাই কেন, কোনো ধরনের সাউন্ড করে নাই কেন, বা সতর্ক করে নাই কেন, লেখিকাকে ওয়ার্ন করে নাই কেন? বিকজ সে সেন্স করতে পারছে যে জেরি তার ফ্রেন্ড হইতে পারে। জেরি ইজ কমিটেড টু দ্য টাস্ক হি ডাজ অ্যান্ড হি ইজ অনেস্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। এটা হইতে পারে শি ফিলস দ্যাট দ্য মাদার শুড নট হ্যাভ ডিজার্টেড সাচ অ্যান অ্যাডোরেবল বয়। এইটা হচ্ছে কখন? যখন লেখিকার মন খারাপ হয়ে গেছিলো, ফর আ মোমেন্ট আই ফেল্ট লনলি বা কিছু একটা, আই ফেল স্যাড ফর জেরি বা কিছু একটা, এরকম যখন লাইন ছিল তখন এটা বসছিল। সো এটাও হবে না, একমাত্র সি নাম্বারটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সার। কারণ জেরি ভেরি কমিটেড, সে যেই কাজ করে এবং তার ওই কাজের রেসপন্সিবিলিটি সে ঠিকঠাকভাবে নেয়, এই আর কি। আচ্ছা সাব্বির, কিছু মনে করো না, তুমি যেহেতু মুসলমান এই জন্য আমি বলছি, ফান করেও মানে তুমি ফান করেই বলছো যে হাসিনার কসম বই থেকে আসছে, বাট ফান করেও কখনো কসম খাইতে হয় না। কসম জিনিসটা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কারোর জন্য কসম খাইতে হয় না, ফর মুসলিমস, ঠিক আছে? সো যেহেতু তুমি মুসলমান, আশা করবো যে তুমি এটা খেয়াল রাখবা। আমরা প্রায়ই বলি, বই ছুঁয়ে অনেকে বলি যে বই ছুঁয়ে বলতেছি, এই যে হাতে কলমটা আছে কলম ছুঁয়ে বলি, বিদ্যা ছুঁয়ে বলি, মাটিতে দাঁড়ায় আসি, মরা কাঠের উপরে দাঁড়ায় আসি, কসম, এগুলা শিরক। কসম শুধুমাত্র আল্লাহর জন্য। আজকের ক্লাসে এই ব্যাপারে কথা বলার দরকার ছিল না, বাট আমি বেশ কয়েকটা কমেন্ট দেখলাম। সো এখন যেহেতু তোমারটাই দেখলাম, এই জন্য আমি বললাম আর কি, ঠিক আছে? সো সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 4, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। মিসস্পেলড ওয়ার্ড, আচ্ছা, এক্সট্রেসি, ট্রেচারাসলি, আইসোলেশন, ট্রাস্টওয়ার্দিনেস। আচ্ছা, মিসস্পেলড চাইছে। আসেন, ট্রাস্ট ওয়ার্দিনেস ঠিকঠাক, আইসোলেশন ঠিকঠাক, এক্সটেসি ঠিকঠাক, ট্রেচারাস হওয়ার কথা ছিল, রাসলি বানানটা হচ্ছে এইভাবে হয়, ট্রেচারাসলি। সো ইউআরও এর জায়গা ধ্বনি পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের কি বিপর্যয় ঘটে গেছে, ঠিক আছে? সো ডি নাম্বারটা হচ্ছে মিসস্পেলড, বি, 4B। ভেরি গুড সাব্বির, এই তো বুঝতে পারছো, গুড বয়। ওকে, বুঝছেন? স্পেলিং এটাও আসছে কোত্থেকে? এবার তো চিনছেন, এই জেরির গল্প থেকেই আসছে। পরপর দুটো প্রশ্ন একই ইয়া থেকে নিছি আমরা। ট্রেচারাসলি দিয়ে আরও আগেও একটা প্রশ্ন পড়ছিলাম, হ্যাঁ, মাদার ইন ম্যানভিল, মাদার ইন ম্যানভিল, জেরির গল্প। জেরি বললে চিনেন আপনারা, হ্যাঁ?
এটাই হচ্ছে একজন লেখিকা বা লেখকের সার্থকতা, যে ক্যারেক্টার এত স্ট্রং হবে যে গল্পের নামই মানুষ মনে রাখবে না, ক্যারেক্টারকে মনে রাখবে। ঠিক আছে, বিলাসীর গল্প তো বিলাসীর নাম। এই যে আপনারা একটা গল্প পড়েন না, অনুপমার কে কে যেন বাংলায় পড়েন, যে গল্পের নাম জানি না কিন্তু ক্যারেক্টারের নাম মনে থাকে। এইটা হচ্ছে যারা লিখেন তাদের পাওয়ার জায়গাটা হচ্ছে এটা, যে মানে কাজ একটা করছি, ক্যারেক্টার একটা বানাইছি যেটার নাম মানুষ মনে রাখতেছে। ঠিক আছে, আচ্ছা ইউনিট 6 থেকে আসছে, গুড। আচ্ছা নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে আসেন, কমপ্লেক্স সেন্টেন্স চাইছে, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, আরও একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এই পাশে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং মাঝখানে অবশ্যই একটা ক্লজ মেকার যুক্ত হবে। এই ক্লজ মেকার যুক্ত হওয়ার সময় আবার আমাদেরকে দেখতে হবে যে ফ্যান ভয়েস যেন না থাকে। হ্যাঁ, ফ্যান ভয়েস যদি থাকে সেইটা হয়ে যাবে হচ্ছে, মানে ফ্যান ভয়েস থাকা যাবে না, এটা নট চিহ্ন দিলাম। হ্যাঁ, ফ্যান ভয়েস হয়ে যাবে হচ্ছে কম্পাউন্ডের। তাইলে আমরা জাস্ট এইটুকু মাথায় রেখে বাকিটাকে আউট করে দিলে বাদ বাকি সব হয়ে যাবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আসেন, I on the other hand was the son of middle class son, and আছে এই যে ফ্যান বয়েজের এ, তাহলে এ বাদ, এ নেওয়া যাবে না, বাদ। Why was the server visit special to the author, একটাই ভার্ব আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি ভাগও করে দিচ্ছি, কম্পাউন্ড, এটা হচ্ছে সিম্পল। আচ্ছা, answer the following question based on the text, answer the following question based on the text, এইটাও সিম্পল সেন্টেন্স কারণ একটাই ফাইনাইট ভার্ব আছে। হি মেড মি ফিল ইনস্ট্যান্টলি, তাহলে মেড মি ফিল একটা ফাইনাইট ভার্ব, আর ইনস্ট্যান্টলি দ্যাট ক্লজ মেকার আছে, আই উড বি আরেকটা ফাইনাইট ভার্ব, হিজ ফ্রেন্ড। ডি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কমপ্লেক্স সেন্টেন্স, আসছে টেক্সট থেকেই প্রত্যেকটা। কামাল, কামাল দি ব্যাংক ডাকাত এই গল্প থেকে আসছে। ওকে, ঠিক আছে। 5D, very good. Number 6, synonym of exert can be, exert synonym চাইছে, তার মানে সিমিলার চাইছে। exert শব্দের অর্থ কি? exert মানে হচ্ছে প্রকাশ করা কোনো জিনিস, তার মানে ডেমনস্ট্রেট, অথবা শোকেসিং যদি হয়, শো যদি রাখি, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই অর্থে ব্যবহৃত হতে পারে, যে কোনো প্রয়োগ। হ্যাঁ, এই 3-4টা অর্থে ব্যবহৃত হয়, ডেমনস্ট্রেট, শো, অ্যাপ্লাই, এই অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, কোনো জিনিসকে নেয়া, অ্যাবজর্ব, এই অর্থে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, তাহলে গিভ আপ মানে ছেড়ে দেয়া, হয় নাই, সিমিলার হয় নাই। ব্যারিয়ার টু, বাধা, হয় নাই। ফুট অফ মানে খুলে ফেলা, মানে ফেলে দেয়া, সেটাও হয় নাই। ফুট অন, এইটা হচ্ছে অ্যাপ্লাইয়ের সাথে যায়। ফুট অন, গায়ে নেয়া কোনো জিনিস হচ্ছে, যেমন এই যে আমরা ফুট অফ দ্য জ্যাকেট, আমরা বলি যে জ্যাকেটটা পরো, মানে জ্যাকেটটা নাও বা দেখাও, শরীরে জ্যাকেটটা রাখো, এই অর্থে বসবে। তাহলে ফুট অন দ্য জ্যাকেট, এই অর্থে আমরা ব্যবহার করি। তোমরা কেউ মুভি দেখছো কারাটে কিড, ওরা হচ্ছে যখন ট্রেনিং করায়, হ্যাঁ, জ্যাকি চ্যান যখন ওই যে ইয়াকে ট্রেনিং করায়, জেনা স্মিথকে, তখন হচ্ছে ওরা বারবার একটা কাজই করায়, ফুট অফ দ্য জ্যাকেট, মাটিতে ফেলে দেয়, তারপর হচ্ছে পিক ইট আপ, নিচে ওইটা পিক করে, তারপর হচ্ছে এরকমভাবে ফুল ইট অন, এবার হচ্ছে দিতে হয়। ঠিক আছে, কি বলে ওটা, গায়ে পরানোর জন্য হচ্ছে করে। তো ওইখান থেকেও ওরকে হচ্ছে মার্শাল আর্ট শেখা, যে এটা ডিফেন্স, নিচে নামার জন্য যখন হয়, তখন কেউ যখন করবে, ডাক করতে হয় কীভাবে, পাঞ্চ করতে হয় কীভাবে। সো ওই ডায়লগটা মাথায় রাখবা, যে ফুট ইট অন মানে হচ্ছে যখন সে গায়ে জ্যাকেটটা পরবে, ফুট অন অ্যাপ্লাই করবে, এই হচ্ছে ফুট অন। ঠিক আছে, আচ্ছা, গুড, চলেন। সো লাইফের বিভিন্ন জায়গা থেকে আমরা হচ্ছে ইংরেজির ব্যবহার শিখবো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আবারও সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসবে, একটা বা দুইটা। কনফ্লিক্ট ইজ, আচ্ছা এই পর্যন্ত ঠিকঠাক, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সবই ঠিকঠাক আছে। তাইলে এরপরে কি হলো দেখি, ইজ সো ভ্যারি, আচ্ছা ভ্যারি মানে দেখো, ইজের পরে আমরা সবসময় স্বাভাবিকভাবে চাবো হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ নাই। আচ্ছা, টু ভ্যারি হচ্ছে ভার্ব, এটাও বাদ। ইলিমিনেশন প্রসেস ফলো করতেছি আমরা, দুইটা আউট হয়ে গেল আমাদের, এই দুইটা আউট। আচ্ছা, থাকতেছে হচ্ছে কনফ্লিক্ট ইজ অ্যাজ ভেরিয়াস, ওকে হইতে পারে, ভেরিয়াস একটা নাউন, সরি অ্যাডজেক্টিভ হইতে পারে ভেরিয়াস,
ভ্যালিড অ্যাডজেক্টিভ হয় যেহেতু ভার্ব থ্রি, দুনিয়ার সমস্ত ভার্ব থ্রি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে। আচ্ছা, এইখানে এসে আমরা দেখবো কজেস যেটা প্লুরাল, সাবজেক্ট যখন এইখানে প্লুরাল তখন কি এইখানে ভার্বটার সিঙ্গুলার হওয়ার কোনো অপশন আছে? তখন ভার্বটা প্লুরাল হইতে হবে, সো এখানে কন্ট্রিবিউট হবে। সো সি নাম্বারটা হচ্ছে রাইট। গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ এইটা আসছেও টেক্সট বই থেকে, টেক্সট বই থেকে আসছে কোত্থেকে? ইউনিট 8 কনফ্লিক্টস। ওই যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, গ্রুপ কনফ্লিক্ট পড়ছেন, ওইখানে দেয়া ছিল যে কনফ্লিক্টগুলো ভ্যারি করে, এটার যে কারণগুলো আছে যেই কারণগুলো থেকে কন্ট্রিবিউট করে কনফ্লিক্ট হওয়ার জন্য, সেইটার মতো করে যতগুলো কারণে বিভক্ত কনফ্লিক্ট নিজেও তেমনভাবে বিভক্ত। এরপরে যে 4টা কনফ্লিক্টের কথা বলছে, ইন্টারপার্সোনাল এটা সেটা হাবিজাবি, তার বাইরে ইকোনমিক কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট, ইন্টারেস্ট, আরও কী কী কনফ্লিক্ট ছিল সেগুলো আশা করি মনে আছে আপনাদের। মনে আছে না? মনে আছে? ওকে, গুড। আচ্ছা, নাম্বার 8 ট্যাক্স পেয়ার্স ড্যাশ হার্ড কপিজ টু ভ্যাট অফিস। আচ্ছা, ট্যাক্স পেয়ার্স ড্যাশ, আচ্ছা নিডের ব্যবহার আসছে। আচ্ছা, আমরা দেখব যখন মডেল অক্সিলারি হিসেবে নিড বসবে তখন কিন্তু আমাদেরকে এটার সাথে এস বাই এস যুক্ত করার কোনো দরকার নাই, কারণ সেটা ভার্ব না আসে, তাহলে নিডস নট বসবে না। ঠিক আছে, ডাজ নট নিড টু সাবমিট। আচ্ছা, ডাজ নট নিড হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু এই যে ট্যাক্স পেয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে আমাকে ভার্বটাও নিতে হবে প্লুরাল। যদি নেই অক্সিলারি নিল তাহলে এখানে ডাজ নটটা বসবে না। নিড ঠিক আছে কিন্তু ডাজ নটটা ঠিক নাই, তাহলে নিডস নট, নিড নট সাবমিট। আচ্ছা, আর নিড, ওকে, বাক্যের অর্থ হচ্ছে ভ্যাট অফিসে যে হার্ড কপি আর দেওয়ার দরকার নাই, কারণ এখন অনলাইনেই ট্যাক্স দেওয়া যায়, এই বাক্যটা বলার চেষ্টা করছে। তাহলে আমরা দেখবো এখানে নিড টু, নিড টুর পরে ভার্ব ওয়ান হয় না, সেই দিক থেকে আউট, আর অর্থগত দিক থেকেও এটা আউট, একমাত্র বসবে নিড নট, নিড নট সাবমিট, যেহেতু প্লুরাল, প্লুরাল নিড নট সাবমিট। ঠিক আছে, অক্সিলারি হিসেবে নিড নট। এবার হচ্ছে ডোন্ট হ্যাভ টু, ডাজ নট হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু এই অর্থে বসবে। ঠিক আছে, নিড নট যখন থাকবে তখন করার কোনো প্রয়োজন নাই, করতে হবে না, এই ধরনের অর্থ বসবে। ওকে, নিড নট সাবমিট, ভেরি গুড, ভেরি গুড। সো নিডের যে ব্যবহার সেটা সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার, বইও আছে, কোন লেসন সেটা ভুলে গেছে। দ্য হিস্ট্রি অফ দ্য টার্ম টার্কি ড্যাশ অফ মিস্টেকেন আইডেন্টিটিস অ্যান্ড গ্লোবাল ট্রেড। আচ্ছা, হিস্ট্রি অফ দ্য মডার্ন টার্কি, অনেকগুলা টার্ম, টার্কি, মডার্ন, এতগুলা মিলে তো সাবজেক্টটা প্লুরাল হয় নাকি? বড় যেহেতু, এত বড় যেহেতু সাবজেক্ট, তাহলে নিশ্চয়ই সাবজেক্ট প্লুরাল, তাহলে এখানে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে প্লুরাল যদি হয় তাহলে টেল, টেলিং যেহেতু ভার্ব না, ডোন্ট টেলস। আচ্ছা, ডোন্ট টেলস হয় না, তাহলে এটা হইতে পারে নাকি? সি নাম্বার। আমার দলে কে কে আসেন? 9 সি, আমার পক্ষে কে কে? কি ব্যাপার সবাই এ দিচ্ছেন যে, মানে এ কেমন বিচার? আমি সি বললাম কিন্তু আপনারা এই দিচ্ছেন, একটা মানুষ তো সি বলবেন অ্যাটলিস্ট। আচ্ছা, এই তো একজন পাওয়া গেছে, সঞ্জিদা, ও সি বলছে। আমার বর দেখা দেখি, খেয়াল করো সঞ্জিদা, তুমি যে জায়গায় ভুল করছো সেটা হচ্ছে এই এই হাবিজাবি তো জানতে চায় নাই, শুধু হিস্ট্রিটার ব্যাপারে বলছে। দ্য হিস্ট্রি টেলস আস, এই যে সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এই এ নাম্বারটা হচ্ছে ভাই রাইট অ্যান্সার। ভাইয়া তোমারে ভুল পথে পরিচালিত করছি, ঠিক আছে? কারণ তুমি পরীক্ষার হলে যে এটা হচ্ছে তোমার ব্রেইন, ঠিক আছে? আমি যেভাবে এখন তোমাকে ভুল দিকে দাগায় নিচ্ছি, তোমার ব্রেনও তোমাকে ভুল দিকে নিয়ে যাবে। গুড, বাদ বাকি সবাই ভ্যালিয়ান্ট, আপনারা মোটামুটি। আচ্ছা, ঠিক আছে, আমার পক্ষে আছেন কিন্তু যেটা বলছি এটার পক্ষে নাই। ভেরি গুড। আচ্ছা, নাম্বার 10 আই ডোন্ট মাইন্ড। আচ্ছা, মাইন্ডের পরে আমরা জানি মাইন্ড, ডোন্ট মাইন্ড, উড ইউ মাইন্ড যাই থাকবে সেটার সাথে রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী ভার্ব অন আইএনজি বসবে। আচ্ছা, ড্যাশ মাই অপিনিয়ন্স অ্যান্ড ড্যাশ, এই বাদ দেন, আই ডোন্ট মাইন্ড এখানে ধরেন কিছু নাই, পরপর দুইটা ভার্ব, নিশ্চয়ই ভার্বটা ভার্ব অন আইএনজি হবে। প্রসেসটা এইভাবে নেন, আই ডোন্ট মাইন্ড প্লেয়িং ক্রিকেট
ওয়াচিং টিভি অ্যান্ড ওয়াচিং টিভি দুইটাই পছন্দ করি, সমস্যা নাই। আমি খাইতেও পছন্দ করি, ঘুরতেও পছন্দ করি। আমার খাইতে দিলেও চলবে, ঘুরতে দিলেও চলবে। এই যে বারবার প্যারালালি যাচ্ছি, এটা হচ্ছে আমরা দেখবো প্যারালালিজম মেনটেন করে দুইটাতেই বারবার আইনজি হবে। এবং এটা আসছে টেক্সট বই থেকে। টেক্সট বই থেকে আপনারা যাবেন, এটা হচ্ছে নেটিকেট অ্যান্ড এটিকেট, এটিকেট অ্যান্ড নেটিকেটে যাবেন, সেইখানে দেখবেন বকুল বা শায়েরিদের যে ছোট 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 করে কিছু প্যাসেজ দেয়া আছে। এটিকেট নেটিকেটে যান, যে দেখবেন যে এখানে সুন্দর করে একটা বকুলের সম্ভবত প্যাসেজে দেওয়া আছে। আমি নামগুলো ভুলে যাই ওদের, বকুল, শায়েরি, আরও কী কী যেন আছে, ওখানে পড়লেই পাবেন প্রথম লাইনেই আই ডোন্ট মাইন্ড ড্যাশ মাই ওপেনিং এই। ওকে, তাহলে এক্সপ্রেসিং ইন্টারভেনিং, বাদ বাকি সবগুলোতে একটা না একটা অমিল রয়ে গেছে। সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। ফারজানা রুমা বলছেন যে এত ইজিভাবে কি ডিউতে প্রশ্ন দেবে, দেখে আসো না, ডিউ প্রশ্ন এর চেয়ে সহজ, আমি তো কঠিনই দিচ্ছি। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো নাই? তুমি 24 ব্যাচের না দেখে কেমনে প্রিপারেশন নিলা তুমি ভাই? প্রশ্ন বিশ্লেষণ তো সবার আগে দেখতে হয়। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো। হ্যাঁ, গুড। এটি কেন টিকেট থেকে আসছে, সি বসবে। ভেরি গুড। নাম্বার 11 চলেন। দ্য ওয়ার্ড ইনেট ক্যান বি রিপ্লেসড উইথ দ্য ওয়ার্ড ইনেট ক্যান বি রিপ্লেসড। ইনেট মানে হচ্ছে সহজাত, 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 খুবই খুবই মানে কোনো ইয়া ছাড়া ইনস্টিংক্টিভলি যেটা আসে, সো এটা আমি বলেই দিলাম। অ্যাকুয়ার্ড অর্জন করা, লার্ন, ইন্ট্রিনজিক কোনোটাই না, ইনস্টিংক্টিভ যেটা ইনস্ট্যান্ট করে কেউ, ঠিক আছে, মানে প্রত্যুৎপন্নমতি হয়ে যেটা, স্বপ্রণোদিত হয়ে যেটা করে। ওকে, 11B, গুড। আচ্ছা, ক্র্যাগি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্র্যাগি? ভোক্যাবস থেকে আসছে। ক্র্যাগি, ক্র্যাগি আসছে হচ্ছে ক্র্যাগি আসছে হচ্ছে আপনাদের ব্রজেন দাস। কনফিউজড যে ব্রজেন দাস নাকি ইয়া থেকে, ব্রজেন দাস থেকে আসছে। ব্রজেন দাসে ওই যে মানে ও যখন তীরের কাছাকাছি পৌঁছাচ্ছিল, শোরের কাছাকাছি পৌঁছাচ্ছিল, তখন আমরা দেখছিলাম যে মানে ও টের পাচ্ছে যে পাথরগুলা ক্র্যাগি, হ্যাঁ, পরে আস্তে আস্তে বিগ বিগ রকস অ্যাপিয়ার, এই অর্থে। তাহলে যেটা ফ্ল্যাট, যেটা স্মুথ, যেটা ডেলিকেট, এইটা ক্র্যাগি হয় না। বরং প্রিসিপিটাসের সাথে কেন ক্র্যাগি যাইতে পারে, প্রিসিপিটাস মানে যে সরাসরি ক্র্যাগি তা না, এটা হচ্ছে একটা খাড়া রাস্তা বোঝাচ্ছে, ধরো, ঠিক আছে, খাড়া এই অর্থে। তার মানে তুমি যখন এইখানে থাকবা, ধরো তুমি এইখানে দাঁড়ায় আসো, তো তোমার জন্য এই রাস্তাটা একটা বন্ধুর পথ, কারণ তোমাকে এইটা ঘুরে এইখানে আসতে হবে, এই অর্থে দিস ক্যান বি ক্র্যাগি, বন্ধুর। তোমরা কোথাও উঁচু কোথাও নিচু এর সংক্ষিপ্ত পড়ছো, বাক্য সংকোচন, সেখানে বন্ধুর কথাটা ছিল, সেই অর্থে এটা হচ্ছে ক্র্যাগি মিনস হইতে পারে, কারণ বাদ বাকিগুলো মিলতেছে না, ঠিক আছে, বাদ বাকি সবই হচ্ছে মানে এটা ঠিক বিপরীত যেটা। ওকে, আচ্ছা 12 এ ওকে, ঠিক আছে। আচ্ছা, তামান্না, তাবাসসুম, সানজিদা, মতিউর রহমান, গুড। নিপুণ, ভেরি গুড। আসেন তারপরে, হু অফ বিলো ওয়াজ অ্যাসোসিয়েট উইথ হার্লেম রেনেসাস। হার্লেম রেনেসাসের সাথে কে যুক্ত ছিলেন? নিচের 4টা কবির নাম দেওয়া আছে, রবার্ট ড্রাইডেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডি.এইচ. লরেন্স, লাংস্টন হিউজেস। আচ্ছা, তোমাদের ড্রিম কবিতা থেকে এটা আসছে এবং এই জন্য তোমাদের এটা পরিচিত একটা প্রশ্ন। ড্রিম কবিতা দেয়া ছিল ল্যাংস্টন হিউজেস, উনি হচ্ছেন হার্লেম রেনেসাসে ছিলেন। এটা হচ্ছে ব্ল্যাক আমেরিকানদের জন্য একটা আন্দোলন, ব্ল্যাক মুভমেন্ট, এটা এখনও চলতেছে, হ্যাঁ, আধুনিক যুগেও এটা চলতেছে অন্য নামে, বাট ইন্সপায়ার্ড বাই দিস রেনেসাস এখনও আছে। ব্ল্যাক লিভ ম্যাটার্স এখন এটা 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 হিসাবে চলতেছে, ঠিক আছে, ব্ল্যাক লিভস ম্যাটার্স। আচ্ছা, এর বাইরে ডি.এইচ. লরেন্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি, উনি হচ্ছেন একজন প্যান্থিস্ট এবং উনি ড্রিম নিয়ে বলছেন, পয়েটদেরকে উনি বলছেন যে উনি ড্রিমার,
যে তারা চেঞ্জ করতে পারে। আর রবার্ট ড্রাইডেন নিয়ে আপনাদের নাই, রবার্ট হেইডেন সম্পর্কে আপনাদের একটা কবিতা আছে যেখানে বলা আছে, ওর একটা কবিতা আছে যেটা হচ্ছে সনেট, হেইডেনের কবিতা, এবং পাশাপাশি ওনার যে চোখে সমস্যা ছিল সেই ব্যাপারে আপনাদেরকে বলা হয়েছে। ওকে, আচ্ছা চলেন নাম্বার 14। We are dashed by steady stream of reports on rising mugging and looting incident in certain dash of Dhaka. আচ্ছা, আমরা খুবই চিন্তিত, সতর্কিত হওয়ার চেষ্টা করছি বা আমাদেরকে আলোড়ন তৈরি করছে খবরগুলা যে বিভিন্ন এরিয়ায়, ঢাকার বিভিন্ন এরিয়ায় মাগিং অ্যান্ড লুটিং, ছিনতাই হচ্ছে। এটা নিয়ে একদম শুরুর দিকে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট বসলো, তখন আমরা দেখলাম যে কিছু ছিনতাই, মানে নতুন নামও দিয়েছিলাম আমরা ছিনতাই লীগ। হ্যাঁ, তো ওরা যেহেতু হঠাৎ করে একটা ল অ্যান্ড অর্ডারের প্রেজেন্স ছিল না ওই সময়টাতে, একটা ল্যাক অফ ওয়ান্ট অফ ল অ্যান্ড অর্ডার ওইখানে বিরাজমান ছিল, তখন কিছু মানুষ চেষ্টা করছিল এই সুবিধাটা নেয়ার। এবং ঢাকার মানুষ বা সারা বাংলাদেশের মানুষ যেই আনবিলিভেবল, নেভার সিন একটা এফোর্ট দেখাইছে যে রাতের বেলা সবাই ক্রিকেট খেলতেছে গলিতে, সারা রাত টুর্নামেন্ট হচ্ছে, কারণ ডাকাত পাহারা দিতে হবে। অসাধারণ ব্যাপার। আচ্ছা, কিভাবে যাব আমরা? হচ্ছে এটাকে ইলামিনেশন প্রসেসে যাই, যে অ্যালার্মডের সাথে কি উইথ বসে নাকি বসে এটা আমি জানি না। এই জায়গায় না জানলেও বেঁচে যাবেন, উইথ বসবে না, বাই বসবে না, অফ বসবে না, ইন বসবে। কারণ হচ্ছে ঢাকার বিভিন্ন এরিয়া ইনসিডেন্স আছে, এইখানেও এটা প্লুরাল হবে, তাহলে এরিয়াস অথবা পার্টস বসবে। এবার নিচে আসেন, পার্ট ভুল, এরিয়া ভুল, পার্টিং ভুল। আপনি বাইচা গেছেন যে আপনার একটা মাত্র অপশনে রাইট আছে এবং এই জন্য অ্যালার্ম বাই দিলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রিক্স। ওকে, প্রশ্ন এইটুকু মানে ক্লু আপনাদেরকে দিয়ে রাখছিলাম যাতে করে পার পেয়ে যান। এই তো জাতি বিভক্ত। আবুজর গিফারি, তুমি যদি এ দাও তাহলে সার্টিন পার্ট সিঙ্গুলার হয়ে যাচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায়, এটা বলার চেষ্টা করছি আমরা। তাহলে এ হবে না, কি হয়ে যাবে? বি হবে। গুড। বাদ বাকি যারা বি দিচ্ছেন, বদরুন্নেসা, মাহতান, তাসফিয়া, সাব্বির, গুড। বুঝছেন? বুঝে গেছে তো? মানে ইলিমিনেশন প্রসেসটা তো ক্লিয়ার। সো একটু আগে আমি যেটা বারবার বলি যে প্রশ্ন দুইবার পড়বেন, তাতে করে আপনি প্রশ্নের ভেতর থেকে কিছু ক্লু পেয়ে যাবেন যেটা আপনাকে অ্যান্সার করতে সাহায্য করবে। ওকে, লীনা হক জিজ্ঞেস করছেন, ভাইয়া লাস্ট মোমেন্টে কীভাবে প্রিপারেশন নিলে ইংলিশে অ্যাটলিস্ট পাস করে নাম্বার উঠানো যাবে? লাস্ট মুহূর্তে, এই মুহূর্তে আপনাদের প্রিপারেশন হওয়া উচিত, টু বি অনেস্ট, আর পড়েন না, এনাফ হয়ে গেছে, যা পড়ার পড়ে ফেলছেন, প্রশ্নও হয়ে গেছে। মানে প্রশ্ন আর আজকে রাতে মানে আপনার আজকের পড়া অনুযায়ী এক্সামিনার প্রশ্ন করবে না, প্রশ্ন অলরেডি করা হয়ে গেছে, প্রশ্ন ছাপানো হয়ে গেছে, প্রশ্ন কেন্দ্রগুলোতে চলে পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন যেহেতু বিভাগীয় পর্যায়ে প্রশ্ন হয়, আল্লাহ না করুক যদি ফার্স্ট হয়, ফার্স্টও হয়ে যাচ্ছে অলরেডি। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আর পড়েন না, না পড়ে মাথা ঠান্ডা রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই টপিকগুলোতে প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলোকে রিভিশন দেন। পাশাপাশি এই যে কোনো প্ল্যাটফর্মে যেখানে আপনি এখন ফ্রি ক্লাস পাবেন, বসে বসে একটা ফ্রি ক্লাস দেখেন, মানে জাস্ট দেখেন যে ওইখানে যে এখন আমরা বসে বসে 45টা প্রশ্ন সলভ করতেছি, আপনি 45টা প্রশ্ন পারেন কিনা জাস্ট এটা দেখবেন, তাহলে আপনার ব্রেন একবার ব্রেন স্টর্মিং হইতে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি তো এটা পারছি, এটা পাই না, এটা এইভাবে বলছে। আরও যে কোনো জায়গায় এখন সবাই লাইভ দিবে, খুবই স্বাভাবিক। ঠিক আছে, আপনি ওগুলো দেখবেন বসে বসে। আচ্ছা, লাইভ দেখলে আপনার অন্য কিছু মানে সমস্যা হয়, মোবাইলে অ্যাডিকশন বাড়ে, আপনি বসে বসে 2-1টা পরীক্ষা দেন, না দিলেও চলবে, বাট দিনে বাংলার একটা, ইংরেজির একটা, জিকের একটা 2টা করে পরীক্ষা দেন, আর কিছুই পড়বেন না আপনি, মোর দেন এনাফ। এখন মাথা ঠান্ডা রাখেন। ওকে, চলেন নাম্বার 15, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেট 2-তে, তারপরে সেট 3 আছে। ইফ সামওয়ান হ্যাজ হার্ট অফ স্টোন, হার্ট অফ স্টোন হচ্ছে, এটা আসছে টেক্সট বই থেকে, মায়া অ্যাঞ্জেলোর যে ইয়াটা আছে, অর্থাৎ অ্যালোন কবিতা, সেইখানে দেয়া ছিল হার্ট অফ স্টোন। তাহলে আনকেয়ারিং, একদম বইয়ের উদাহরণ দেয়া আছে, আনকেয়ারিং। হ্যাঁ, বইয়ের পাশে লেখা আছে, হার্ট অফ স্টোনের বিবৃতি দেয়া আছে, যেটা এমন আনকেয়ারিং একটা হার্ট, মানে যে কাউকে কেয়ার করে না, পছন্দ করে না বা যত্ন নেয় না, রিলেশনশিপ বা অন্য কিছু মেনটেন করে না।
আন্দাজে দাগায় ঢাবিতে চান্স পাওয়া পসিবল কিনা, এই প্রশ্ন উত্তর আমি দিতাম না, এইসব প্রশ্ন উত্তর সাধারণত দেই না, বাট দিচ্ছি। আন্দাজে দাগায় ঢাবিতে চান্স পাওয়া পসিবল এটার জন্য কারণ ঢাবি তো একটা কোটা সিস্টেম আছে, মানে কোটা সিস্টেম বলতে এটা মানে আমি প্রাইভেট ব্যাচে বলি সবসময়, অনেকে হয়তো ফ্রি ক্লাসে আসছো, কারণ আমি বিশ্বাস করি না যে আমার স্টুডেন্ট এগুলো কমেন্ট করে। কোটাগুলো হচ্ছে ঢাবিতে পিওর মেধাবী কিছু বাচ্চা কাচ্চা চান্স পায়, এটা হচ্ছে মেধাবী কোটা। সাধারণ গ্রেডের কিছু বাচ্চা কাচ্চা চান্স পায়, তুমি দেখবা তোমার ক্লাসের বেস্ট ছেলেটা বা মেয়েটা হয়তো চান্স পায় নাই, কারণ তার কোটা শেষ হয়ে গেছে। সারা বাংলাদেশে যতগুলা বেস্ট আছে তার মধ্যে সে আর ঢুকতে পারে নাই, কিন্তু তার চেয়ে অনেক কম পারে মিড রেঞ্জের স্টুডেন্ট ভুরি ভুরি চান্স পায়। আবার সারা বাংলাদেশে সবাই না, শেষ কিছু বাচ্চা কাচ্চা আছে, আমি নিজে দেখে অবাক হয়েছি, আমার ব্যাচে অনেক বাচ্চা কাচ্চারা দেখছি, অনেক ছেলে মেয়েকে দেখছি যারা আসলে নিজের নাম পরিচয় ঠিকঠাকভাবে বলতে পারে না। বলতে পারে যে কথা বলতে না পারাই তো নিশ্চয়ই না, কিছুই পারে না তারা, কিন্তু ঢাবিতে টিকছে, তার মানে আন্দাজে দাগাইছে সম্ভবত। আবার কিছু আছে খাঁটি চোর, চোর, মানে নিচু শ্রেণীর মানুষজন, তারাও টিকবে ঢাবিতে, কারণ ওইটাও বিলং করে। বই চুরি হয়ে যায়, কম্বল চুরি হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, স্টুডেন্টরাই করে, বাইরে থেকে কেউ করে না, এরাও টিকে। এখন তুমি আন্দাজে দাগে আসলে কোন ক্লাসে আসতে চাও ডিপেন্ড করবে সেটার উপরে, তুমি ওই ক্লাসের যোগ্য কিনা। তাহলে আল্লাহ তোমারে ওই ক্লাসে নিয়ে চোর শ্রেণীতে কিংবা নিচু শ্রেণীতে কিংবা মানে আজের স্টুডেন্ট যারা পরে ছাত্রলীগ আবার ফিরলে তাদের মানে শক্তিশালী হাতকে শক্ত করবে যারা ছাত্রলীগের হাতকে, সেই ধরনের স্টুডেন্ট তুমি হবা। মানে ইটস আপ টু ইউ যে তুমি হইতে চাও কিনা। আসেন সেট 2-তে কি ব্যাপার, এটা সেট 3 হবে। সেট 2-তে কার কত আসছে বলেন, সেট 2-তে কার কত আসছে? বলেন বেটা, আন্দাজে দাগায় ঢাবিতে চান্স পেতে চাও না, গাধা কথাকার। 8টা হয়েছে, আচ্ছা আর একটু বাড়া উচিত ছিল, প্রশ্ন খুব একটা কঠিন ছিল না। অ্যাফরোজ আচ্ছা 12টা, ওকে 14টা হয়েছে, বাহ এই তো 13-14টা হওয়ার মতোই প্রশ্ন। 13টা আচ্ছা ওকে, তারও ইজ গুড। আসেন এবার 3-তে যাই। আসেন 14টা, ভেরি গুড জিসান, সুলাইমান আবির জিহান সরি। সেট 3 আসেন দেখি এটাতে কত পাই আমরা। কার্টেইল মিন্স কার্টেইল আছে কোথায়? কার্টেল আছে হচ্ছে আপনাদের ইউনিট 4-এ অ্যাডোলেসেন্সে। আছে। অ্যাডোলেসেন্সে বলা ছিল যে যখন মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয় বা স্কুলে ড্রপ আউট হয়ে যায় কিংবা সামহাও কিছু একটা মানে সেটা পড়ার কারণে হোক, কাজের কারণে হোক কিংবা বিবাহের কারণ হোক, তাদের কি হয় সোশ্যাল মোবিলাইজেশন কমে যায়। অলসো ক্যারেটেলস এই জায়গাটা ছিল, ইট অলসো ক্যারেটেলস, তারা কি করে এইটা তাদের সামাজিক প্রতিযোগিতা বা এক্সটার্নাল লার্নিং, যে ধরো স্বাস্থ্য সচেতনতা হোক, হেলথ এডুকেশন হোক কিংবা মানে সন্তান জন্ম দেওয়ার পরের যে ইয়াগুলো, এটার ইংরেজি টার্মটা ভুলে গেলাম আমি, যে রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে জানার যে সুযোগটা হোক, টিকা হোক, এগুলো সম্পর্কে তারা জানতে পারে না। এই কার্টেল অর্থে এই তো গ্রন্থিক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি তো ভাইয়া ঢাবিতে পরীক্ষা দিব না, কিভাবে চান্স পেতে পারি? নাইস প্রশ্ন হচ্ছে এইটা। এবার আসো এটা থেকে কি অ্যান্সার দেওয়া যায়, সেরা। আচ্ছা কার্টেল মানে কি? তাহলে কার্টেল মানে হচ্ছে থামিয়ে দেয়া, কমিয়ে দেয়া, লেসেন এই অর্থে, লেসেন। হ্যাঁ, তাহলে লেন্থ বাড়ানো, স্ট্রেচ মানেও বাড়ানো, প্রলং মানেও বাড়ানো, একমাত্র ডিমিনিশ শব্দটার অর্থ হচ্ছে লেসেন বা কাট আউট, ঠিক আছে, ডিমিনিশ করা, শ্রিঙ্ক করা এই অর্থে বসবে, ঠিক আছে, ডিমিনিশ, শ্রিঙ্ক। ওকে, নাম্বার 2, ডিসঅনেস্ট, ডিকেড ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। পড়ছি আমরা ক্লাসে, ডিকেড মানে হচ্ছে দশক, দশকগুলা কেমন বলছে? ডিসঅনেস্ট, অসৎ। একটা দশক তো কখনো অসৎ হওয়ার মতো অবস্থা থাকে না, সে তো পার্সন না, কিন্তু এই যে পার্সন দিলেন তাকে, এটাই হচ্ছে পার্সনিফিকেশন, ডিসঅনেস্ট, ডিকেড। ওকে, ডিসঅনেস্ট, ডিকেড, পার্সনিফিকেশন।
ঝটপট ঝটপট অ্যান্সার করেন, আপনার গল্প বেশি করতেছেন, অ্যান্সার করেন। আরেকটা কোশ্চেন দেখি কার কত হয়। ডিসঅনেস্টিকে তাহলে কী হবে? পার্সনিফিকেশন, ভেরি গুড। আচ্ছা, তারপরে যান 3 নাম্বার, গুড। অডে টু দ্য ওয়েস্ট উইন্ড রিটার্ন বাই হুম? বইয়ে দেওয়া আছে, ওই ছোট্ট আউট ফুল সিলেবাস থেকে এটা প্রশ্ন আসছে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে। ফুল সিলেবাসে অডে টু ওয়েস্ট উইন্ড লেখা ছিল হচ্ছে কার? পার্সি বিস শেলি, পার্সি বিস শেলি। টু 3 নম্বরে চলে আসছি আমরা। 3C সামিয়া, ভেরি গুড। আশরাফুল ইসলাম এবং সামিয়া আসমা, ভেরি গুড। সবার আগে অ্যান্সার দিচ্ছেন। আফরোজ, নাইস। ঠিক আছে, ওটা টু স্টুডেন্ট ছোট করে একটা ছোট যে এক্সাম্পল ছিল সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নগুলো হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি, যাতে অন্তত মানে কখনো না পড়লেও এবার পড়া হয়ে যায়। হ্যাঁ, তারপরে আসেন নাম্বার 4, কনফ্লিক্ট দাস ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশন অ্যান্ড ড্যাশ। আচ্ছা, এই প্রশ্নটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা নাউনের ক্ষেত্রে পড়ছিলা মানে এবং কনফিউশনে পড়ে যাও মাঝে মাঝে, যে ডিসিশন শব্দটার বোধহয় কোথায় মানে ইনফরমেশন, এটার কোনো সিঙ্গুলার, এটার কোনো প্লুরাল নাই। ইনফরমেশন সারা জীবন সিঙ্গুলার থাকে। তাহলে এইখানে একটা প্রশ্ন পড়ছিলা, উই টেক ডিসিশন বেসড অন ইনফরমেশন। এই কথাটায় অনেকেই কনফিউশনে থাকো যে ডিসিশনের তো কোনো ইয়া নাই, প্লুরাল নাই। এই যে এখানে প্লুরাল হিসাবে বইয়ে ব্যবহার করছে, ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাকশন অ্যান্ড ডিসিশনস। এটা হচ্ছে এইভাবে আছে বইয়ে, খেয়াল করো যে কনফ্লিক্টে আছে, টেক্সট বুকে আছে এটা কনফ্লিক্ট। সো এখান থেকে ডিসিশনস হবে। ওকে, উই টেক ডিসিশনস বেসড অন ইনফরমেশন। সো বি নাম্বারটা বসবে 4B, good. 5, he proposed dash up an office of UN Human Rights Office here dash human right area where reform are being made. আচ্ছা, সে প্রপোজ করেছিল। আচ্ছা, হি প্রপোজের পরে সাধারণত ভার্ব ওয়ান আইএনজি বসে, সাধারণত 2+ ভার্ব ওয়ানও বসতে পারে, দুইটাই বসে। আচ্ছা, এখন ডিসিশন কেমনে নিব? ডিসিশন নিব তার পরেরটা দেখে আসেন। কেন একটা অফিস সেট আপ করতে বলছিল? যাতে করে হিউম্যান রাইট দেয়া যায়, হিউম্যান রাইট প্রোভাইড করা যায়, প্রমোট করা যায়, অর্থটা আছে। তাহলে এই অর্থে টু প্রমোট বসবে, তাহলে প্রথমটা বাদ। আচ্ছা, এখানে টু প্রমোট সেট আছে। আচ্ছা, তাহলে সেট হবে না, যেহেতু এখানে প্রপোজ এটা নিজেই ফাইনাইট ভার্ব, সেখানে ভার্ব ওয়ান আইএনজি বসবে। তাহলে ভার্ব ওয়ান আইএনজি টু সেট দুইটাই আছে, কিন্তু এই যে টু এর পরে প্রমোটিং না হয়ে প্রমোট হওয়ার কথা ছিল, এটা ঠিকঠাক। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝছেন? এলিমিনেশন প্রসেস ধরতে পারছেন তো? আরে ভেরি গুড। 5D, আবুজর গিফারি এ দিছেন, কি কারণে এ দিছেন ভাইয়া? এ হবে না। ওকে, ভেরি গুড। ডি বসবে। এই যে লিমা হক, অবশ্যই প্রশ্নের নাম্বার দিবেন। 5, 6, 7 যাই অ্যান্সার করতেছেন তা না দিয়ে দিলে আমি বুঝতে পারবো না যে আপনি কোনটা অ্যান্সার করতেছেন। এ ক্রাফট ওয়ার্ক ইজ ড্যাশ অবজেক্ট অলওয়েজ এভলভিং অ্যান্ড অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট চেঞ্জিং। আচ্ছা, সবই দেওয়া যায়, ডাইনামিকও দেওয়া যায়, আউটস্ট্যান্ডিংও দেওয়া যায়, ক্রুশাল দেওয়া যায়, বিউটিফুল দেওয়া যায়। আর যাবো কই আমি যাবো হচ্ছে টেক্সট বইয়ে, টেক্সট বেসড ইনফো এটা। হ্যাঁ, টেক্সট বেসড ইনফরমেশন। এইখানে দেওয়া ছিল ক্রাফট ওয়ার্ক হচ্ছে একটা ডাইনামিক, এটা হচ্ছে ইউনিট 11। ইউনিট 11-এ দেওয়া ছিল আমার বই আর কি, আপনাদের বই এক একজন এক একটা থাকতে পারে। সো 6 নাম্বার কী হবে? যারা পড়ছেন তারা পারবেন। হ্যাঁ, এ বসবে। ওকে, 6A। সি দিছেন জিসান, কী কারণে? সবই তো হয়। এইখানে অবজেক্টকে মডিফাই করবে এমন একটা অ্যাডজেক্টিভ দরকার, সবই অ্যাডজেক্টিভ, কিন্তু আপনি তো শব্দ আগাইতে পারবেন না, একটা কারণ ঘুরে তো যাইতে হবে, এই জন্য টেক্সট বুক। ওকে,
নাম্বার 7, চুজ দ্য রাইট স্পেলিং। নিচের কোনটা রাইট স্পেল? আচ্ছা আসেন, ডিসঅ্যাপ্রুভাল, আচ্ছা লুকওয়ার্ম, কম্পিটিশন, অ্যাপ্রোচিং। আচ্ছা ডিসঅ্যাপ্রুভাল, ডিস হয়, লুকওয়ার্ম ই হবে, আচ্ছা কম্পিটিশন ঠিক আছে, অ্যাপ্রোচিং, অ্যাপ্রোচিং। সো সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বই থেকেই আসছে। আচ্ছা 7C, এয়ার কামাল। হ্যাঁ ওকে গুড, চলেন নাম্বার 8, ড্যাশ মিনস অনগোয়িং অ্যান্ড persistent like an illness without cure। ইজি, দেখেন তো পারেন কিনা, টেক্সট থেকেই আসছে, টেক্সট থেকে আসছে। এটা হচ্ছে দ্য দোজ উইন্টার সানডেজ, এখান থেকে আসছে। এখানে একটা ওয়ার্ড ছিল ক্রনিক অ্যাঙ্গার অফ দ্যাট হাউস, ক্রনিক অ্যাঙ্গার অফ দ্যাট হাউস, ঠিক আছে, ক্রনিক অ্যাঙ্গার অফ দ্যাট হাউস, মনে আছে কিনা? সেই জায়গাটা আমরা দেখব ক্রনিক শব্দটা তীব্র মানে সিভিয়ার, এই অর্থে সিভিয়ার অর্থে বসে, খুবই ইন্টেন্সিভ ওই জায়গায়, ঠিক আছে, ইন্টেন্স। এবং এটা এক্স্যাক্টলি এইটা আপনার বইয়ের এই টেক্সটের অ্যাক্টিভিটিসে দেয়া আছে, টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস যেখানে আছে সেখানে যান, যে দেখবেন অ্যাক্টিভিটিসে একদম এই অর্থটাই দেয়া আছে হুবহু, ক্রনিক দিয়ে এইটাই লেখা আছে। আমি বই থেকেই দিছি, বাইরে থেকেও নেই, চেঞ্জও করি নেই, যাতে করে যারা বই পড়েন তাদের জন্য যেন এটা সহজ হয় পারা। ওকে, আচ্ছা হোয়াট পিকচার অফ বুলিং অ্যামং বাংলাদেশি ইয়াং স্টুডেন্ট ড্যাশ পোর্ট্রেট। আচ্ছা ইন দ্য রিপোর্ট। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চাইছে, রাইট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে আপনি সাবজেক্ট বের করেন। স্টুডেন্টস যদি সাবজেক্ট হয় তাহলে আর প্রেজেন্ট, বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আসেন, ঠিক আছে, আমার দলের লোক কারা আছেন? আমার দলের কারা বলেন দেখি? 9B একজন, 9C, আচ্ছা আচ্ছা 9Aও দিছেন, তাওহিদ সীমান্ত, মানে সীমান্ত আমার দলে আসবেন। এই তো মারুফ, জাকিয়া সুলতানা, ভেরি গুড, গাধার দল। এখানে স্টুডেন্ট কী কারণ? আমি যদি এটা কেটেও দেই, পুরোটা কেটে দিলাম, কোনো সমস্যা আছে? ধরে নাও যে প্রশ্ন এইটুকু নাই, তাতে কি আমাদের কোনো যায় আসে? কিছু যায় আসে? আমাকে চাইছে হোয়াট পিকচার, তাহলে আমি কেন বি নাম্বার দিব? হোয়াট পিকচার ইজ প্রেজেন্টেড, আর কখনোই হবে না, প্রেজেন্টেডের সাথে অনফাইনাইট নাই। আচ্ছা ওয়াজ হইতে পারতো যদি এখানে মানে অতীতের কিছু থাকতো, কিছু নাই, সো আমি ওয়াজ দিব না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে মানে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। যাক, আমার দলে টাইনা নিয়ে মানুষরা অন্তত ভুলটা শেখাইতে পারতেছি, ঠিক আছে, যেটা ভুল। ওকে লেটস গো। নাম্বার 10, আই লাভ ড্যাশ সামার মর্ন ওয়েন দ্য বার্ডস। আচ্ছা ডিরেক্ট আসছে, আমি টেক্সট থেকেই দিছি, এটা কবিতা থেকে আসছে। দ্য স্কুল বয়, এই কবিতা থেকে আসছে। দ্য স্কুল বয়, প্রথম লাইনটা, আই লাভ টু রাইস। লাভের পরে এমনিতে আমরা মানে ভার্ব অন আইএনজি দেই, হ্যাঁ, ভার্ব টুও দেই, 2+ভার্ব 1 দেই, সরি আর কি 2+ভার্ব 1 দেই, দুইটাই হয়, কিন্তু কবি ব্যবহার করছেন ভার্ব 1। আমরা যদি রাইজিং নেই তাহলে দেখবো যে বার্ডসের সাথে এটা প্লুরাল, সিংস হবে না, এই জন্য আউট। এইখানে সিংস ইন এটা হবে না, সিং এখানে উল্টায় গেছে, আই লাভ টু সিং রাইস, দুটো উল্টায় গেছে, সি নাম্বারটা এই জন্য একমাত্র রাইট, একটু খেয়াল করেন। হ্যাঁ, মানে পাখির কাজটা মানুষ করছে, মানুষের কাজটা পাখি করছে, এটা হয়ে গেছিল ফর আ টাইম বিং। ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। বুঝছেন? 10C,
Number 11, choose the correct sentence. Nafisa has 50 sets of dress. আচ্ছা correct sentence চাইছে, প্রশ্ন দুইবার পড়বেন, correct না incorrect? Correct চাইছে. Nafisa has, okay, 50 sets of dress, okay, she still long for more. আচ্ছা আচ্ছা পড়ে নেই আগে. How does overspending make life difficult? Tahnia is true shopper, she feel bad present. আচ্ছা what different? Okay, শেষ থেকে আসেন. What different do you notice? ওয়াটের পরে মানে কি ডিফারেন্ট বসবে নাকি ডিফারেন্স বসবে? সাবজেক্ট হিসাবে নিশ্চয়ই নাউন বসবে. ডিফারেন্স এটা হওয়ার কথা ছিল. ওকে, ডু ইউ নোটিস? আচ্ছা, তাহনিয়া ইজ এ ট্রু শপার. যখন কেউ ট্রু শপার হয়, তোমরা স্পেন্ডিংয়ে গেলে দেখবা, এটা স্পেন্ডিং থেকেই আসছে যেহেতু এই কোশ্চেনগুলো, স্পেন্ডিংয়ে গেলে দেখবা যে ট্রু শপার যে হয় সে প্রচুর কিনতে চায়, মানে আরও বেশি বেশি কিনতে চায়, ঠিক আছে? তাহলে সে টাকা না দিলে সে কষ্ট পায়. আচ্ছা, এই যে এখানে ফিল ভার্বের সাথে এস বা ইএস নাই, কারণ থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস বা ইএস দেওয়ার দরকার ছিল, সবই আছে. ইজ আ ট্রু শপার, ডাজ, ওয়ান্টস, কিন্তু ফিলের সাথে এস নাই, সেটা ভুল, দুইটা ভুল গেল. আচ্ছা, হাউ ডাজ ওভার স্পেন্ডিং মেক? ডাজ আছে, মেক বসছে, ঠিকঠাক. নাফিসা হ্যাজ 50 সেটস অফ ড্রেসেস, ওকে, অ্যান্ড স্টিল সে এখনও বেশি বেশি চায়, তাহলে লংয়ের সাথে এটা ভার্ব এস বা ইএস যুক্ত করা দরকার ছিল, এই নাম্বারটা ভুল. সো বি নাম্বারটা হচ্ছে আমাদের একমাত্র রাইট. বুঝছেন কি না? আসছে টেক্সট থেকে, কিন্তু টেক্সট বুক কোয়েশ্চেন. গুড, তাহিদ সীমান্ত, ভেরি গুড. আতিকুল্লাহ 11B, বি, মারুফ ভুইয়া, ওকে. গুড, ইমা আক্তার. বুঝছেন? তার মানে এই ধরনের ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসবে, ডেফিনেটলি আসবে, ডেফিনেটলি আসবে, মার্ক মাই ওয়ার্ড. যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রেডিশনাল কোয়েশ্চেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রেডিশনাল কোয়েশ্চেন করে, টেক্সট থেকে কম করে হলেও 10টা থেকে 12টা কোয়েশ্চেন পাবেনই পাবেন. এটা আজকে বিশ্বাস করবেন না, 26 তারিখে 25 তারিখে বিকালবেলায় মানে দুপুরবেলায় বিশ্বাস করবেন এই কথা, যে হ্যাঁ ঠিকঠাক ভাইয়া কথা ঠিকই বলছিল, যদি অ্যাক্সিডেন্ট না হয়. আচ্ছা আচ্ছা, নাম্বার 12, আইসোলেশন ইজ নট রিলেটেড টু. শুধু রিলেটেড টু দিছে নাকি নট রিলেটেড টু দিছে? তার মানে অ্যান্টোনিম চাইছে, বা অ্যাটলিস্ট সিনোনিম চাই নাই. তাহলে যা আইসোলেশন সেটা মানে প্রাইভেসি, সেটা মানে সলিটিউড, সেটা মানে কোয়াইট একটা সিচুয়েশন, মানে নীরব নিভৃতে রাখার জন্য. কিন্তু আইসোলেশন মানে কম্পেনিয়নশিপ না, কারণ যখন তুমি কম্পেনিয়নশিপ দিবা তখন তুমি 4-5 জন মানুষকে পাবা আশেপাশে, যাদের সাথে তোমাকে উঠতে বসতে হবে. এইটা করা যাবে না আইসোলেশনের ক্ষেত্রে, একা রাখতে হবে, সলিটারি দিতে হবে তাকে. সো ওকে, বুঝছেন? ক্লিয়ার? বুঝছে কি না? আচ্ছা, পরীক্ষার হলে আপনারা যখন ইংরেজি দাগাবেন, কিছু কথা বলে নেই যেহেতু মোটামুটি শেষ দিকে চলে আসছি, পরীক্ষার হলে, আচ্ছা শেষ করে বলতেছি, এটা চলেন শেষ করে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেবো, বা আমার যা বলা সেটা আমি বলে যাবো. চলেন আর 3টা আছে আগে শেষ করি. নাম্বার 3, হু অফ বিলো ওয়াজ অ্যাসোসিয়েট. আচ্ছা, এটা বোধহয় রিপিট আসছে কোশ্চেন, প্ল্যানস্টন হিউজেস হবে, এটা আগেও করছে. নাম্বার 14, দ্য ওয়ার্ড ট্রেচারাসলি মিনস. আচ্ছা, ট্রেচারাসলি মিনস, ট্রেচারাসলি কোথেকে আসছে? জেরির গল্প থেকে আসছে. ট্রেচারাসলি নিয়ে ভালো প্রশ্ন আসলো গত বছর ইউনিট 6 থেকে 11টা কোশ্চেন আসছে মাত্র, সমস্ত বিশ্ববিদ্যালয় আর কি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয় মিলে 11টা কোশ্চেন আসছে. আমাদের ডাইজেস্টার বই আছে, তোমরা চেক করো, ডাইজেস্টার বই আমরা মানে হিসাব সহ দিয়ে দিছি. আমি খুব দ্রুতই 25 ব্যাচের জন্য কিছু ভিডিও বানানো শুরু করবো ইনশাল্লাহ. তোমাদের সিনিয়রদের এই 24 ব্যাচের প্যারাটা শেষ হলে ইনশাল্লাহ শনিবারে আল্লাহ যদি বাঁচায়, তখন হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কোন করে. ও ইন্টারেস্টিংলি, মেডিকেলে এই বছর মেডিকেলে টেক্সট বই থেকে, আমি জানি যে সায়েন্সের কেউ আছো কি না এখানে, আমি ভিডিওটা বানাচ্ছি, মানে এখনও রিসার্চ শেষ হয় নাই. মেডিকেলে 15টা কোয়েশ্চেনের 10টাই টেক্সট বই থেকে আসছে. বিশ্বাস হলো না আমার কথা? আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ যেহেতু দিছি ইনশাল্লাহ ভিডিও পাওয়া যাবে. মেডিকেলে 10টা কোয়েশ্চেন টেক্সট বই থেকে আসছে ইংরেজির, 15টার মধ্যে. আচ্ছা, তাহলে এবার আসেন, ফ্রেন্ডলি, কি ট্রেচারাসলি, আনহ্যাপিলি কিংবা রিপিটাসলি কিছুই না. ফেথলেসলি, অবিশ্বাস, বিশ্বাসঘাতকতার সাথে. ট্রেচারাসলি, প্রতারক এই অর্থে, ঠিক আছে? প্রতারক এই অর্থে বসবে. ভেরি গুড. 14C, লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ভেইল অফ মর্নিং ইজ অ্যান এক্সাম্পল অফ. ভেইল অফ মর্নিং, ভেইল অফ মর্নিং কোথায় আছে? লেক আইলস অফ ইনিসফ্রি, এই কবিতাতে দ্য লেক আইলস অফ ইনিসফ্রি
এই কবিতাতে আমরা দেখব ইয়েটস একটা উপমা দিছিলেন যে সকালের ঘুমটা খোলার মতো করে নামবে। তাহলে কি হবে বলেন? এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আশা করি এটা পারবেন। আচ্ছা, কত আসছে? কার কত থাকে এই নাম্বার এখন বলেন? 15A হবে। হ্যাঁ, মেটাফোর, ওয়েল অফ মর্নিং, মেটাফোর বলবে। গুড। কার কত থাকলো নাম্বার? আচ্ছা, কত মার্কস থাকতেছে? আচ্ছা, চলুন এবার একটু আলোচনা করি ডুজ অ্যান্ড ডোন্টস ইন ঢাকা ইউনিভার্সিটি। এক্সাম হলে কি করবেন আর কি করবেন না। থ্যাংক ইউ পরে দিই, আগে ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় যা করবেন না সেটা হলো আচ্ছা, ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে একটু কথা বলবো, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আশা করি। ডুজ অ্যান্ড ডোন্টস, ডিইউ এক্সাম হলে যে যা যা করবেন আর করবেন না। অন্যান্য সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো না, শুধু ইংরেজি নিয়ে কথা বলতেছি। ইংলিশের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রশ্ন 2 বার পড়বেন, 2 বার করে প্রতিটা প্রশ্ন পড়বেন কমপক্ষে। হ্যাঁ, প্রতিটা প্রশ্ন পড়বেন অ্যাটলিস্ট, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 2 বার পড়বেন। তার মানে প্রশ্নটা কি চাইছে? এটা কি নট অ্যান্টোনিম চাইছে, নাকি নট সিনোনিম চাইছে, নাকি সিনোনিম চাইছে, নাকি হুইচ ইজ নট ইনকারেক্ট চাইছে? তার মানে প্রথম হচ্ছে কারেক্ট, তারপর হচ্ছে ইনকারেক্ট কিংবা নট কারেক্ট, তারপর হচ্ছে নট ইনকারেক্ট, তার মানে ঘুরে ফিরে আবার সেই কারেক্টটাই চাইছে। সো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন যে প্রশ্নে কি চাইছে। আচ্ছা, 2 নাম্বারে যখন দাগাবেন, দাগানোর আগে একবার কলম দিয়ে একটু ম্যাপ করে নেবেন যে আমি এত নাম্বার প্রশ্নে এত নাম্বার অপশন দাগ দিচ্ছি। অপশন যখন দাগাবেন, গোল ভরাট যখন করার সময় আসবে না আপনাদের, এই যে গোলা ভরাট করার জন্য 1 দিয়ে এরকম 4টা A B C D এরকম থাকে, তারপর হচ্ছে 2 দিয়ে A B C D, 3 দিয়ে A B C D।